হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমাদের ফার্স্ট মাস্টার ক্লাসে দেখতে পাচ্ছ যে সেকেন্ড পেপারের অধ্যায় 1 তার লেকচার 4 বা লাস্ট লেকচার এটা ডিসকাস করব। তো এই লেকচারে আগে পর্যন্ত প্রথম 3টা লেকচারে আমরা বিভিন্ন প্রসেস, তাদের গ্রাফ কিরকম ছিল বা কাজ কিভাবে বের করতে হয় এই পার্টগুলো দেখে আসছি, এবং তার সাথে আমরা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রেও কিছু বেসিক জিনিসপাতি শিখে আসছিলাম। এবং লাস্টের 3টা ক্লাসে একটা কথা বারবার উঠতেছিল যে সেটা হচ্ছে প্রথম যে সূত্র তাপগতিবিদ্যার, ওইটার মধ্যে কোনো লিমিটেশন আছে কিনা বা ওটা কোনো প্রবলেম আছে কিনা সেটা ক্লিয়ার করার জন্যই হচ্ছে আজকের লেকচারের কিছু পার্ট আমরা দেখব। তো শুরুতে বলে নেই আমাদের কি কি টাইপ বা কি কি টপিক এখানে আছে। তো দেখতে পারতেছি আমাদের এখানে আজকের টাইপ বা টপিক হচ্ছে 3টা, 5 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার। এটার মধ্যে অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র, সেটা কিন্তু তুমি অ্যাকচুয়ালি বেশি যে ম্যাথ করবা এইভাবে না, জিনিসটা অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট যে তোমাকে হেল্প করবে এইটা বুঝতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কখন অ্যাপ্লাই করা যায়, কখন অ্যাপ্লাই করা যায় না, বা রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেকশন গুলো কোথায়, এটা আমরা দ্বিতীয় সূত্রের সাহায্য নিয়ে বেশ ভালোভাবে গেস করতে পারবো। ঠিক আছে? এবং তখনই এই এনট্রপি নামে একটা স্পেশাল টার্ম চলে আসবে। এই এনট্রপি তোমাদের পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, এবং এনট্রপি জিনিসটা অ্যাকচুয়ালি কনফিউজিং। মানে সাধারণত আমরা যখন কোনো কিছুকে ব্যাখ্যা করতে যাই, বাকিগুলোকে ধরো ফিল করা বেশ সোজা, বুঝানো বেশ সোজা টার্ম দিয়ে চিন্তা করি, কিন্তু এনট্রপির ক্ষেত্রে মেইন প্রবলেমটা হয়ে দাঁড়ায় তুমি হয়তো ফিল করতে পারবা, বাট তুমি এক্সপ্রেস করতে গেলে বা ম্যাথমেটিক্যাল সলভ করতে গেলে জিনিসটা অনেক কনফিউজিং হয়ে যায়, বা এটাকে অনেকভাবে বোঝা গেলেও বুঝানোর ক্ষেত্রে বেশ সমস্যা হয়ে দাঁড়ায়। তোমাদের ক্ষেত্রে আমরা খুব ইজি ভাষায় যেটা বুঝবো সেটা হচ্ছে কোনো যন্ত্রের শক্তিকে কাজে রূপান্তর করার যে অক্ষমতা, মানে শক্তিকে কাজে লাগানো যাবে না, শক্তি বেসিক্যালি আমরা নষ্ট করে ফেলতেছি, বা এটা বলতে পারি যে আমাদের যন্ত্রের যে কর্মদক্ষতা সেটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাচ্ছে। এটা এক কথায় মানে কি, যে ধরো প্রথম দিন হয়তো এই যন্ত্রকে আমি যদি 100 জুল পরিমাণ তাপ শক্তি দেই, সে হয়তো আমাকে 80 জুল কাজে রূপান্তর করে দিবে, অর্থাৎ দক্ষতা 80%। বাট সময়ের সাথে এই দক্ষতা মানটা কমে আসে, অর্থাৎ আমি 100 জুল দিলেও ও আর 80 জুল করতে পারে না, ওর সমস্যা আরো কমতে থাকে, হ্রাস পেতে থাকে। অর্থাৎ সে যে কাজে রূপান্তর করতে আর পারতেছে না, সেই জিনিসটাকেই আমরা এই এনট্রপির মধ্যে ফেলবো। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে আমরা এটাও খেয়াল রাখবো যে পদার্থের অবস্থার সাথেও এনট্রপির ব্যাপারটা জড়িত, বা শৃঙ্খলা, বিশৃঙ্খলা এই টার্মগুলো এখানে জড়িত। এটা আমরা সামনে দেখব। আর ফাইনালি এই যে নাম্বার 9, এটা আসলে আমরা প্রথম লেকচার থেকে দেখে আসতেছি, শক্তি নষ্ট হয় না, শক্তি রূপান্তরিত হয় একটা রূপ থেকে আরেকটা রূপে। যেকোনো শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা বেশ ইজি, কিন্তু তুমি তাপ শক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তর করবা, এটা এত ইজি না। যেমন ধরা যাক আমরা যদি আমাদের 2টা হাতকে ধরে ঘষা দেই, তখন হাতের মাঝখানে গরম হয়ে যায়, তাপ শক্তি উৎপন্ন হয়। তার মানে আমরা হাতের এই যে যান্ত্রিক শক্তি, এটাকে তাপ শক্তিতে রূপান্তর করলাম, কিন্তু হাতের গরমটাই কি কাজে লাগাইতে পারবো, ওটা কিন্তু আমরা ইউজ করতে পারি না। মানে ওটা অন্য কোনো কিছুতে রূপান্তরিত হয়ে যায়। ইভেন তুমি সুইচ অন করে ফ্যান ঘোরাবা, লাইট জ্বালাবা, সকল ক্ষেত্রে একই প্রবলেম, যে আমরা সবকিছুর মধ্যেই হিট এনার্জিকে পাচ্ছি, বাট এটা প্রবলেম হয়ে যায় হিটটাকে অন্য কিছু রূপান্তর করতে গেলেই প্রবলেমটা হয়ে যায়, সেটার আমরা করে উঠতে পারি না। ঠিক আছে? সো আজকের টপিকগুলো আমাদের মোটামুটি এনট্রপির উপরে বেস করি, এবং তার সাথে শক্তির রূপান্তরের ব্যাপারটা। তাহলে শুরুতে আমরা আসি, যদি আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে ডাইরেক্ট শুধু একটা অবজেক্ট হিসেবে চিন্তা করা শুরু করি বা একটা টপিক চিন্তা করা শুরু করি, তখন আমরা দেখো 18-19-এ একটা মাত্র শুধু প্রশ্ন আসছিল, যখন আমরা শুধুমাত্র আমাদের অবজেক্টিভ থাকবে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করা। ইন দ্যাট সেন্স এখানে মাত্র একটা সালের এমসিকিউ, কিন্তু হ্যাঁ, সবকিছু বুঝতে হলে কনসেপ্ট জানতে হয়। আমি প্রত্যেকটা ক্লাসে তোমাকে বলে আসছি যে কোনো কনসেপ্টই আসলে কম ইম্পর্টেন্ট না, একটার ভিতরে একটা লুকানো থাকে। যেমন ধরো এই যে এই ফিগারটা তোমরা অনেকদিন আগের লেকচার দেখে আসছিলা, সেখানে আমরা বলছিলাম তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, সেখানে এই 3টা ব্যাপারকে নিয়ে কিন্তু আমরা ক্লিয়ার হতে পারি না। আরেকবার রিমাইন্ডার দিয়ে দেই, সেটা হচ্ছে এইভাবে, তুমি যদি চিন্তা করো তোমার কাছে ফুয়েল আছে বা জ্বালানি আছে, তুমি এটাকে কাজে রূপান্তর করবা, খুব ভালো কথা। তাহলে ফুয়েল থেকে কাজ পাবো না কাজ থেকে ফুয়েল পাবো, মানে আমি কি আদৌ কাজ থেকে ফুয়েল বের করতে পারবো কিনা, এরকম কিন্তু কোনো ইন্ডিকেশন আমাদেরকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেয় না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, অর্থাৎ আমি যেই পরিমাণ তাপ শক্তি দিব অথবা সিস্টেম থেকে বের করে আনবো, সেটা 2টা ভাগে বিভক্ত হয়। একটা হয় কৃত কাজ এবং আরেকটা হয় অভ্যন্তরীণ শক্তির
পরিবর্তন এখন দুইটাই তো ইকুয়াল, তাহলে আমি তো চাইলে যে কোনো একটাকে রাখতে পারি বা যে কোনো একটাকে ফেলতে পারি। মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড, ম্যাথমেটিক্যালি তো দুইটাই বলা যায়। তো এই কথা মানে কি এই, তার মানে তুমি যদি এখন আগে চিন্তা করো যে ভাই আমি জ্বালানি পুড়াবো, জ্বালানিকে পুড়ায়ে আমি কৃত কাজকে বের করব, খুব ভালো কথা। কিন্তু কৃত কাজকে উল্টা করলে কি জ্বালানি ব্যাক আসবে? এটা কি সম্ভব? সম্ভব তো না। তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদেরকে এটা বলতে পারে না যে এই প্রক্রিয়াটা কি আদৌ সম্ভব হবে নাকি হবে না। এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করতে পারতেছে না। এই যে দেখো, কোন নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণ বা পুরোপুরিভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র তৈরি করা সম্ভব না। এটা কিন্তু এই জায়গা থেকে একটা কানেকশন আমরা পেয়ে যাচ্ছি। তারপরে আরেকটা ইস্যু তুমি খেয়াল করো, আমাদের কাছে বরফ আছে। যদি আমরা বরফটা রেখে দেই, দেখা যাবে বরফটা গলে পানি হয়ে যাচ্ছে। এটা কিন্তু কমন সেন্সেই দেখতেছি। কিন্তু পানি জমে বরফ হয়ে যায়, এটা কি সবসময় হয় বা ন্যাচারালি হয়? এমনটা কিন্তু হয় না। এখন কেন হয় না? তার কারণ ভাই এই বরফটা ঠান্ডা। এই ঠান্ডাটা যখন পরিবেশ থেকে তাপশক্তি গ্রহণ করে গলে যায়। এটা স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্তভাবে এটা হইতেই হবে। কিন্তু পানি সকল ক্ষেত্রে জমে বরফ হবে এমনটা তো হওয়ার কথা না। তার মানে এই প্রক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত হবে নাকি হবেও না, এই ব্যাপারটাও আমার চিন্তা করা দরকার। অর্থাৎ এই যে আরেকটা পয়েন্ট আমাদের স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারবেও কিনা, এটা মার্ক করে ফেলি এই জায়গাটা, যে এই প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত প্রবাহ হইতে দিবে কি দিবে না, এইটাও কিন্তু আমাদের একটা কনসিডারেশনে আসা উচিত। আচ্ছা, তো তুমি যখন তাপের প্রবাহটা করবা কিভাবে করবা, তখন প্রশ্ন উঠতে পারে হায়ার টেম্পারেচার এবং লোয়ার টেম্পারেচার, মানে বেশি তাপমাত্রা এবং কম তাপমাত্রা। তো লজিক্যালি বেশি তাপমাত্রা হতে কম তাপমাত্রার দিকেই তো তাপের প্রবাহটা হওয়ার কথা, কিন্তু কম তাপমাত্রা হতে বেশি তাপমাত্রার দিকে যে তাপের প্রবাহটা হবে না, এই জিনিসটাই কিন্তু আমরা বুঝলাম যে হবে না কথার মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে হবে না। এই যে নিম্ন তাপমাত্রা হতে উচ্চ তাপমাত্রার দিকে স্বতঃস্ফূর্তভাবে তুমি চাইলেও তাপের প্রবাহ করতে পারবা না, ওকে বাধ্য করতে হবে, স্বতঃস্ফূর্ত হবে না। তাহলে এই যে কথাগুলো আমরা চিন্তা করতে পারলাম যে সম্পূর্ণ শক্তিকে আমরা কখনোই কাজে লাগাইতে পারবো না। তুমি চাইলেও নিম্ন থেকে উচ্চ তাপমাত্রায় স্বতঃস্ফূর্তভাবে যেতে পারবা না, এবং তার চেয়ে বড় কথা তুমি যাই দিবা তাই পাবা, মানে দক্ষতা 100% তুমি আশা করতেছ, এইটাও কিন্তু হওয়া সম্ভব না। এই ব্যাপারগুলো নিয়েই অ্যাকচুয়ালি আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, অর্থাৎ এই এক একটা যে কমেন্ট বা এক একটা আমাদের ফাইন্ডিংস, এগুলাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে বুঝাই দিচ্ছে। ঠিক আছে? তাহলে ফুয়েল ইকুয়াল টু ওয়ার্ক, এটা কোনোভাবে বলা আসলে যাবে না। বুঝতে পারছি? অর্থাৎ সীমাবদ্ধতাগুলোকেই প্রকাশ করার জন্য, ব্যাখ্যা করার জন্য তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের দরকার পড়ছে। হোপফুলি বুঝা গেছে। আর এখান থেকেই মেইনলি আমরা এনট্রপি পার্টটাকে নিয়ে আসছি। যে তুমি যে এই যে চাইলেই শক্তিকে কাজে রূপান্তর করতে পারতেছো না, অথবা সিম্পলি তুমি একই প্রসেস বারবার ঘটাইলেও তুমি যে আগের জায়গায় ব্যাক আসতে পারবা না, সেই জিনিসটাই এনট্রপি দ্বারা আমরা ব্যাখ্যা করব। ইভেন তুমি যদি চাও এই এনট্রপি দিয়ে যে কোনো এই জগতের বা মহাবিশ্বের লাইফ সিস্টেমকেও কিন্তু ব্যাখ্যা করতে পারবা। অনেকটাই ক্রিটিক্যাল, বাট হ্যাঁ ব্যাখ্যা কিন্তু করা যায়। যে ধরো সূর্য থেকে আমরা আসলে কি পাই? সূর্য থেকে আমরা এনার্জি পাই। এটা আমরা বিভিন্ন ফর্মে পাই। হিট হইতে পারে, সে তোমার গাছের গ্রোথ দিয়েও হইতে পারে বা যেকোনো ওয়েতে। মেইন কথা আমরা সেখান থেকে শক্তি পাচ্ছি। কিন্তু ওই শক্তিটা গ্রহণ করার পরে আমরা আবার ওটাকে ছেড়েও দিচ্ছি। প্রতিদিন যেই পরিমাণে এনার্জি আমরা পাচ্ছি সূর্য থেকে, সেই পরিমাণ এনার্জি আমরা আবার ছেড়েও দিচ্ছি। খালি পার্থক্যটা হইলো সূর্য থেকে যখন শক্তিটা আসে আলোক শক্তি রূপে আমরা পাচ্ছি, ওইটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়। আর যখন আমরা অ্যাবজর্ভ করে ইউজ করে আবার ছেড়ে দিচ্ছি, তখন তার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায় না, বেড়ে যায় না, এটা কমে যায়। মানে কম ফ্রিকোয়েন্সির বা লোয়ার এনার্জির অনেকগুলো প্যাকেট আকারে আমরা ছেড়ে দিচ্ছি। তুমি মনে করতে পারো যে ভাই ঠিকই তো আছে, যা নিলাম তাই তো দিলাম, সমস্যা কি? সমস্যা আছে। তুমি যখনই যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ফেলতেছো, তার মানে কিছু তো একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটুক তো আমরা ফোকাস করতেই পারি। অর্থাৎ আমি যে মিন করতেছি সেটা হচ্ছে, ধরো তুমি তোমার বাসার রুমকে দিয়ে চিন্তা করতে পারো। তোমার রুমের খাট, বালিশ, বই খাতা, গ্লাস একেকভাবে রাখা আছে। একটা ওয়েতে তো সাজানো আছে, তাই না? তো ধরো
তোমার রুমে তোমার আম্মু প্রবেশ করলো এবং শেষে বললো রুমটা অনেক অগোছালো, সে আবার সবকিছুকে গোছায় রাখলো। এখানে কিন্তু জিনিসগুলোর অ্যামাউন্টের কোনো চেঞ্জ আসে নাই। গ্লাস একটাই ছিল, টেবিল একটাই ছিল, 5টা বই ছিল, তাই আছে, কিন্তু সাজানোর ধরনটা বদলায় গেছে, ওরিয়েন্টেশনটা বদলায় গেছে। অর্থাৎ কতভাবে তুমি সাজায় ফেলতেছো এই ব্যাপারটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। বারবার যখন আমি সাজাচ্ছি, বারবার যখন আমি চেঞ্জ করতেছি, তাই কি প্রতিবার একটা পরিবর্তন আসতেছে। এই পরিবর্তনের কনসেপ্টই অ্যাকচুয়ালি এনট্রপির ভিতরে আমরা ডিসকাস করব এবং খেয়াল করব যে এই পরিবর্তনগুলো যখন হয়ে যাচ্ছে, তুমি আর আজীবনই কাজ পাইতে থাকবা এই ব্যাপারটা পসিবল হয় না। সিম্পলি যন্ত্র একসময় আর কাজ করবে না। শুধু 100% এফিশিয়েন্ট হবে সেটা না, এটা আর কন্টিনিউ করতে পারবে না বা এফিসিয়েন্সি ফল করতেই থাকবে। এই জিনিসটা আমরা এন্ট্রপির মধ্যেই ডিসকাস করি। তাহলে আসো ছোট প্রবলেম সলভ করা যাক। একটা তাপীয় ইঞ্জিন প্রতি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায়, কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। অর্থাৎ তুমি যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে খেয়াল করো, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, তারা বলতেছে আমি কোনো তাপ গ্রহণ করব না, অর্থাৎ এই ডিকিউ এর মানটা হইতে হবে 0। ঠিক আছে, বিশ্বাস করলাম, কি তার ছোট ঝামেলা আছে। সে প্রতি চক্রে নাকি ধনাত্মক কাজ করতেছে এবং সে তাপ হারাচ্ছে। এইটা কিভাবে পসিবল হইতেছে? তুমি তাপ শক্তি নিবাও না, তুমি আবার তাপ হারাবা, তুমি আবার কাজও করবা। তো ভাই এইটা তো কোনোভাবেই সম্ভব হইতেছে না। তার মানে তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে তো ডিরেক্টলি লঙ্ঘন করতেইছো। তার চেয়ে বড় কথা, এই যে তুমি এটা করতে পারবা না, তুমি ব্যাখ্যা করো কি দিয়ে? দ্বিতীয় সূত্র দিয়ে। তার মানে তুমি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এই ফান্ডামেন্টাল অ্যাপ্রোচটাকে নষ্ট করে দিচ্ছ। যে তুমি চাইলেই যে যা মন চায় তা করতে পারবা না। তো যদি কৃতকাজ করতে হয় তা তোমার তো এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাইতে হবে। কিন্তু তুমি বলতেছো তুমি তাপ নিতেই পারবা না। তো তুমি যদি তাপ নিতেই না পারো, তুমি করবা কেমনে? সো তোমার তো এটা স্পন্টেনিয়াস হইতে পারবেই না। এটা তো দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করতে পারি, এটা আমার এটা দ্বিতীয় সূত্রকে ফলো করতেছে না। উত্তর হচ্ছে দ্বিতীয় সূত্র। এবার যাই আমরা এনট্রপির দিকে। যদি একটু কোশ্চেনের সালগুলো আমরা খেয়াল করে দেখি, ঢাকা ইউনিভার্সিটি 21, 22, 18, 19, তো দেখো ঢাকা ইউনিভার্সিটি মোটামুটি প্রতি বছরই বা 2-3 বছর গ্যাপ দিয়ে কিন্তু কোশ্চেন দিতেই থাকে। সেম কথা আমরা জিএসটি ক্ষেত্রেও বলতে পারি। আর মোটামুটি তোমাদের থেকে 2 বছর আগে 19-20-এ এখান থেকে যেহেতু সাস্টের আর এগ্রিকালচার গুচ্ছক প্রশ্ন আসছিল, তাহলে এবার তোমাদের ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। একটা ছোট্ট প্রবলেম আছে এনট্রপির ক্ষেত্রে, যে কেন স্যাররা কোশ্চেন খুব একটা দিতে চান না। তার রিজনটা হচ্ছে, এখানে অঙ্কগুলো সলভ করতে গেলে আমাদের ক্যালকুলেটরের দরকার পড়বে, কিন্তু আমার কাছে তো ক্যালকুলেটর নাই, বা সকল ভার্সিটি পরীক্ষায় তো ক্যালকুলেটর অ্যালাউ করে না। তো তখন তো করতে পারবো না। এই জন্য রিসেন্ট টাইমে এখান থেকে ম্যাথ দেওয়ার টেন্ডেন্সি কমে গেছে। যাক, সমস্যা নাই, কিন্তু আমরা তো বেসিকটা বুঝি, আমরা বেসিক দিয়ে সামনে আগাবো। যেমন দেখো, এই যে এন্ট্রি ব্যাপারটা মানে রিভার্সিবল বা ইরিভার্সিবল বা স্বতঃস্ফূর্ততা যদি চিন্তা করি, ধরো এরকম একটা ববকে নিয়ে মানে সরল দোলকের মতো এভাবে বানায় ছেড়ে দিলাম, তখন কি হবে? এই ববটা একবার ডান দিক যাবে, তো আরেকবার তোমার বাম দিক আসবে, সে কিন্তু এভাবেই দুলতে থাকবে, তাই না? এমনটা ঘটতেই থাকবে। এখন যদি এখানে কোনো ফ্রিকশন বা বাধা না থেকে থাকে, এটা কন্টিনিউয়াসলি দুলতে থাকবে। দ্যাট মিন্স আমি ইন্ডিকেট করতেছি যে আমাদের কিন্তু সময়ের মানটা আস্তে 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 ঘড়ির কাঁটা চলতেই থাকবে এবং সময় বাড়তেই থাকবে। এখন এই জিনিসটাকে তুমি যে উল্টা পাশে আনতে চাও, এ কথা মানে কি? যদি আমরা ডান থেকে বামে যাওয়া এইটাকে একটা প্রসেস বলি, বাম থেকে ডানে আসা আরেকটা প্রসেস বলতে পারবো। এবং যখন সময়ের সাথেও ডান থেকে বাম দিকে যাচ্ছে, আবার বাম থেকে ডান দিকে আসতেছে, সম্পূর্ণ ঘটনা কিন্তু পুরাপুরি রিপিট করতেছে। অর্থাৎ প্রত্যেকটা স্টেপে ওর যে কৃতকাজ হচ্ছে এবং যে শক্তি ও ব্যয় করে, সেটা কিন্তু ডান দিকে গেলেও যা, বাম দিয়ে গেলেও তা। অর্থাৎ ডান থেকে বামে যাওয়ার জন্য যেই পরিমাণে শক্তি ব্যয় হবে, ঠিক বাম থেকে ডান দিকে যাওয়ার জন্য বা ডান থেকে বাম দিকে যাওয়ার জন্য সমপরিমাণের শক্তি আবার গেইনও হবে। তার মানে যদি ডান দিকে আমি ব্যয় করি, বাম দিকে আমি আবার গেইন করব। সো টোটাল যোগ করে কিন্তু কোনো পরিবর্তন পাবো না। অর্থাৎ যেই প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপে কৃতকাজ শক্তি এগুলো সংরক্ষিত হয়, সেটাকে বলতে পারি আমরা রিভার্সিবল অথবা প্রত্যাগামী প্রক্রিয়া। আগের জায়গায় ঘুরে কনফার্ম ব্যাক আসতে পারবে বা পরিবর্তন তোমার হয়ে যাবে 0। এসব ক্ষেত্রে আমরা যে বল ইউজ করব, সেই বলগুলাকে হইতে হবে সংরক্ষণশীল বল। ঠিক আছে?
কিন্তু যেমন ধরো আমরা যে ঘর্ষণ বলে কথা বলি, ঘর্ষণ বল কিন্তু অসংরক্ষণশীল, তখন তার ক্ষেত্রে কিন্তু রিভার্সিবল প্রসেস হবে না। কেন হবে না চিন্তা করে দেখো, যখন ডান দিকে যাচ্ছি ঘষা খেতে খেতে এনার্জি লস হয়, আবার যখন ডান থেকে বাম দিকে আসবো তখনও কিন্তু ঘর্ষণের কারণে শক্তি লসই হয়, গেইন কিন্তু হয় না। সো তুমি যদি ডান দিকে লস করো, বাম পাশে তো গেইন করতে হবে, কারণ পূর্বের অবস্থায় সম্পূর্ণরূপে ব্যাক যাইতে হবে। এমনটা যদি না করতে পারো তখন তুমি তো রিভার্সিবল হইতে পারবা না। ঠিক আছে, তাহলে এখন আমরা সময়ের সাথে আরেকটা ব্যাপারকে বোঝার চেষ্টা করি। এই বিকারে ধরো আমরা পানি নিয়েছি বা যে কোনো দ্রাবক তুমি চিন্তা করতে পারো, সেই দ্রাবকের মধ্যে আমরা কয়টা দ্রবকে ঢেলে দিব। তখন কি হবে, যত সময় যাবে এই দ্রাবকের মধ্যে দ্রবটা আস্তে আস্তে গুলায় যাবে, মিশে যাবে এবং একটা দ্রবণ তৈরি হয়ে যাবে। তার মানে সময়ের সাথে সাথে প্রথমে এই যে আমার দ্রব ছিল এবং আমার দ্রাবক ছিল, এই দুইটা মিশাই দিলাম এবং সময়ের সাথে যেতে যেতে আমরা এখন একটা পারফেক্টলি সলিউশন অথবা দ্রবণ পেয়ে গেলাম। কিন্তু আমি যে উল্টা পাশে বা ব্যাক ট্রাই করি, তখন কিন্তু আমি এক্স্যাক্টলি আগের জায়গায় ব্যাক আসতে পারতেছি না। তো এরকম ঘটনাকে বলি আমরা ইররিভার্সিবল, যে যখন তুমি চাইলেও ঠিক একই রকম আগের স্টেটে আসতে পারবা না। সম্পূর্ণ পথে যেই পরিমাণ শক্তি ব্যয় হইলো সেই শক্তিটা তুমি গেইন করতে পারতেছো না, তখন এটাকে বলতেছি আমরা ইররিভার্সিবল বা অপ্রত্যাগামী প্রক্রিয়া। আসলে কথা বুঝতে পারছো? যেমন একটু আগে একটা এক্সাম্পল দিছিলাম ঘর্ষণ, ঘর্ষণ বলের ক্ষেত্রে কিন্তু যে কাজগুলো হচ্ছে সেটা অবশ্যই অসংরক্ষণশীল, সেটা অবশ্যই হবে ইররিভার্সিবল। কারণ ডান দিক গেলেও তোমার লস হচ্ছে, বাম দিক গেলেও তোমার লসই হচ্ছে, গেইন কিন্তু কোথাও আমাদের হচ্ছে না। ঠিক আছে, তাহলে চলো এখন এই আমরা সিস্টেমের মধ্যে চিন্তা করি যে যদি আমি শক্তি আর রূপান্তর করতেই না পারি বা কোনো কারণে শক্তিতে রূপান্তর করতে আমার কোনো সমস্যা হচ্ছে বা অসম্ভাবনা থেকে যাচ্ছে, সেই জিনিসটাকে সিম্পলি আমরা এনট্রপির মধ্যে ফেলে দিব। যখন এনট্রপির মধ্যে ফেলবো আমরা কয়েকটা ব্যাপার খেয়াল রাখবো। সেটা হচ্ছে পদার্থের অবস্থা বা তার যে স্টেট, এটা কি কনস্ট্যান্ট আছে নাকি নাই। যদি অবস্থা কনস্ট্যান্ট থাকে, এই কথার মানে হচ্ছে পানি পানি আছে, বরফ বরফই আছে, তখন আমরা ডিকিউ বাই টি এইভাবে চিন্তা করতে পারবো যে যখন পদার্থের অবস্থা কনস্ট্যান্ট। আর যদি এমনটা হয় যে পদার্থর অবস্থাই বদলায় গেছে, যেমন ধরো আমরা বলতে পারি যখন বরফ গলে পানি হয়ে যাবে, বা উল্টা কথা যখন পানি জমে বরফ হবে, এটা হইতে পারে। আবার আরেকটা কেস হইতে পারে যে ধরো তুমি যখন চিন্তা করতেছ এটা করবা, আচ্ছা সরি এখানে একটু লেখাটা ভুল হয়ে গেছে, আমি একটু মানে টানটা ভুল অবস্থায় দিয়ে ফেলছি, এটা এখানে না এখানে, এখানে একটু ভুলেছে, সরি সরি সরি, সেটা হচ্ছে আমি টানটা ভুল দিয়ে ফেলছি। যখন তোমার বরফ গলে যাবে তখন তো তোমার এখানে তাপমাত্রা নির্দিষ্ট থেকে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ডিএস সমান সমান ডিকিউ ডিভাইডেড বাই টি। একটু আমার টান দ্বারা ভুলেছে, সরি আমি লিখে দিচ্ছি। আবার যখন ধরো তোমার পানি বাষ্পে পরিণত হচ্ছে তখন কি হবে, তখনও তোমার ডিএস সমান সমান ডিকিউ বাই টি। এখন প্রশ্ন উঠতে পারে যে ভাই যখন আপনার অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আপনি এটা কিভাবে লিখতেছেন, তার রিজনটা হচ্ছে যখন আমাদের বরফটা গলে যাবে তখন ওর যেই পরিমাণ শক্তি লাগবে ওইটাকে আমরা সুপ্ত তাপ দিয়ে বের করতে পারবো এম এল এফ বাই টি। আর যখন পানি বাষ্প হয়ে যাবে তখন আমরা এটাকে এম এল ভি বাই টি এইভাবে লিখতে পারবো। আমাদের এলএফ আর এলভির মানগুলো অবশ্যই জানা উচিত। এলএফ মানে ল্যাটেন্ট হিট অফ ফিউশন বা বরফ গলার জন্য সুপ্ত তাপ, এই মানটা হচ্ছে 3,36,000 জুল পার কেজি। আর যখন আমরা পানিকে বাষ্প করে ফেলতেছি তখন এই মানটা হচ্ছে 22,68,000 জুল পার কেজি। এখন দরকার আমাদের টেম্পারেচার, যে কোন তাপমাত্রায় এই ঘটনা ঘটতেছে। যখন তোমার বরফ গলে পানি হয় বা পানি জমে তোমার বরফ হয় তখন এই তাপমাত্রা সবসময় থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর যখন আমাদের পানি বাষ্প হয়ে যায় বা বাষ্প পানি হয়ে যায় এটা হবে 100 ডিগ্রি সেলসিয়াসে, অথবা তাপমাত্রা হবে আমাদের 373 কেলভিন। তাহলে এটা হচ্ছে যে যখন আমাদের পদার্থের অবস্থা কনস্ট্যান্ট থাকতে পারবে
তখন আমরা এইভাবে লিখবো। আমার একটু লেখাটা উল্টাপাল্টা ছিল, এখন পুরোটাই আমি লিখে দিলাম। তাহলে এইটার জন্য বেসিক সূত্র হচ্ছে ds = dq/t। কিন্তু সবসময় যে তোমার এমনটাই ঘটবে তা তো নাও হতে পারে, মানে অবস্থার পরিবর্তন হবে এমনটা তো নাও হতে পারে। তখন আমরা কি করব? তখন আমরা পরিবর্তন দিয়ে চিন্তা করব যে আমরা নরমালি জানি dq, এই কথা মানে কি ms ডেল থিটা। আমি আর ডেল থিটা লিখলাম না, আমি লিখলাম dt, মানে তাপমাত্রা পরিবর্তন, একই তো কথা। কিন্তু যদি আমরা খেয়াল করে দেখো এখানে তাপমাত্রা পরিবর্তন করি ds = dq/t, যদি তাপমাত্রা পরিবর্তন হয়ে যায় তাহলে আমাকে তো এইভাবে ইন্টিগ্রেট করতে হবে, তাই না? তাহলে এনট্রপির পরিবর্তনকে ইন্টিগ্রেট করলে টোটাল এনট্রপির আমি চেঞ্জটা পেয়ে যাব। তাহলে এখানে dq এর পরিবর্তে আমাদের আসবে ms dt /t ইন্টিগ্রেশন। এটা হচ্ছে অবস্থার চেঞ্জ হচ্ছে না, কিন্তু তাপমাত্রা বদলাচ্ছে। ঠিক আছে? তাহলে এখন এটা ইন্টিগ্রেট করে ফেলি, তাহলে কি পাবো? থাকলো ms কনস্ট্যান্ট বের হয়ে গেল, আর dt/t এটাই কিন্তু লিখতে পারি আমরা ln t, তাই না? কারণ যে আমরা dx/x মানে তোমার হচ্ছে ln x। এখন অবশ্যই একটা শুরুর তাপমাত্রা থাকার কথা আর একটা পরবর্তী তাপমাত্রা থাকার কথা। তার মানে এই ইন্টিগ্রেশনটা করার পরে আমি যে আউটপুটটা পাবো সেটা হবে আমাদের ln t, এটার আপার লিমিট হবে t2 আর লোয়ার লিমিট হবে t1। অর্থাৎ ফাইনালি আমরা দাবি করতে পারি যদি তাপমাত্রার পরিবর্তন হয় তখন এনট্রপির পরিবর্তনের সূত্র হবে ms ln t2 /t1। সো এটা হচ্ছে আমাদের সূত্র যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে। আর যদি তাপমাত্রা পরিবর্তন না হয় মানে অবস্থা ফিক্স থাকে, তখন হচ্ছে আমাদের বরফ গলা পানি বাষ্প সূত্র হচ্ছে এইভাবে লিখতে হবে। ঠিক আছে? এই যে পোয়াটা এখন ভেঙে লিখে দিলাম, একটু সিকোয়েন্স উল্টাপাল্টা ছিল। হোপফুলি এখন আমরা জিনিসটা বুঝতে পারছি যে কখন কোনটা ইউজ করব। প্রবলেমটা যে জায়গাতে সেটা হইলো যে মানগুলো যখন বের করতে যাব এই লন দিয়ে, সেটা কিন্তু আমাদের পক্ষে করা মুশকিল হয়ে যাবে, কারণ আমরা সবগুলো মান জানি না। সো এই জন্যই পরীক্ষায় স্যাররা এখন এখান থেকে অঙ্ক দেওয়া থেকে একটু বিরত থাকেন বা দিতে চান না, কারণ লজিক্যাল তুমি কিভাবে ম্যাথ সলভ করবা। চলো সামনে আগাই আমরা। একটু আগে দেখো যখন প্রুফ করলাম আমরা অথবা একটা সূত্র লিখছিলাম যে dq = ms dt, এখানে s বলে ব্যাপার ছিল। এই এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কথা মানে কি? যদি আমরা একটু পক্ষান্তর করি dq/mdt, তাহলে এখন দেখো যদি আমরা সংজ্ঞা দিয়ে চিন্তা করতে চাই ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে 1 কেজি ভরের একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যেই পরিমাণ তাপ শক্তি আমাকে দিতে হচ্ছে সেটাই হচ্ছে আমার জন্য আপেক্ষিক তাপ। তাহলে এটা একক কি হওয়া উচিত? উপরে তোমার হচ্ছে তাপের মান অর্থাৎ জুল, নিচে তোমার হচ্ছে পার কেজি পার কেলভিন। তাহলে 1 কেজি কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যেই পরিমাণের শক্তি আমার লাগবে এটি হচ্ছে আপেক্ষিক তাপ। এখানে যদি আমরা এম এবং এস এই দুইটাকে একত্রিত করে একটা কোয়ান্টিটি চিন্তা করি তখন সেটাকে বলা যায় সি। সি সমান হচ্ছে এম এস সমান ডি কিউ /dt। তাহলে এটার আমরা একক কি পাচ্ছি? আমরা এটার একক পাচ্ছি উপরে জুল আর নিচে পার কেলভিন। একটু ভালো করে খেয়াল করো তো। তাহলে কোন বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণের শক্তি দিতে হবে তাকে বলতেছি আমরা সি অথবা এমএস। সি মানে হচ্ছে ক্যাপাসিটি। কি ক্যাপাসিটি? হিট ক্যাপাসিটি, বা যাকে বলি আমরা তাপ ধারণ ক্ষমতা। সি মানে ক্যাপাসিটি অথবা তাপ ধারণ ক্ষমতা। তাই ধরো তোমাকে যখন এমসিকিউ জিজ্ঞেস করি এভাবে যে 5 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা কত? ধরো এখান থেকে জিজ্ঞেস করলাম যে 5 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা কত? তাপ ধারণ ক্ষমতা কত? এরকম কিছু একটা। তাহলে কি করবা? যে কোনো কিছুর তাপ ধারণ ক্ষমতা যদি বের করতে হয় সূত্র হচ্ছে m/s, অর্থাৎ তার ভর কত এবং তার আপেক্ষিক তাপ কত, তোমাকে এই দুইটা মানকে গুণ করে দিতে হবে। এখন তুমি যখন গুণ করবা মেইন ইস্যু হয়ে দাঁড়াবে এস এর মানটা নিয়ে। তোমাদের বইয়ে বা তোমাদের চ্যাপ্টারের মধ্যে আমরা এই তিনটা অবজেক্ট নিয়ে বেশি কথা বলি যে
পানি যখন পানি আকারে বা লিকুইড আকারে বা বরফ আকারে বা বাষ্প আকারে, সেই 3 ক্ষেত্রে তার আপেক্ষিক তাপের মানগুলো কত? 2100, 4200, 2000। তাহলে যখন গুণ করে ফেলি তাহলে কিন্তু উত্তর আমরা পেয়ে যাব। তাহলে ভর হচ্ছে এখানে আমাদের 5 কেজি এবং তার সাথে পানির এস 4200, এই দিলাম গুণ, হয়ে গেল আমার অঙ্ক। আমরা কি বুঝতে পারছি? তাহলে মেইন কথা হইতেছে যে পরীক্ষায় কিন্তু তোমাকে স্যার যদি চায় অনেকভাবেই ঝামেলায় ফেলতে পারে। তোমাকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে তুমি পাবা। এখন গুণ করলে যা আসে তা থাকলো আমার 0 2টা, 5 2 এ 10 এর 0, হায় থাকে 1, তা 4 5 এ 20, তা 21, 3টা 0 বা 21,000 এত জুল পার কেলভিন। ডান। এখান থেকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে, কোন বস্তুকে ঠান্ডা করতে হলে, যেমন ধরো কোনো বিল্ডিং এ আগুন লাগছে বা কোনো গাড়িতে আগুন লাগছে, তখন ঠান্ডা করতে তুমি বরফ, পানি আর জলীয় বাষ্প এই 3টার মধ্যে কোনটাকে ইউজ করবা বা কোনটাকে ইউজ করা বেশি বুদ্ধিমানের কাজ? অনেক সময় মনে হতে পারে যে ভাই বরফ ভালো না, ও তো ঠান্ডা, বরফ তো তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে বরফের চেয়ে পানি বেশি ইফেক্টিভ হবে। কেন? তার কারণ এই ৩টাই ধরলাম সম পরিমাণে আছে। ১ কেজি, ১ কেজি, ১ কেজি। কিন্তু এই পানির তাপমাত্রা ১ কেলভিন বৃদ্ধি করতে হলে ৪২০০ জুল পরিমাণে এনার্জি দিতে হবে। তার মানে সম পরিমাণ হইলেও পানি অনেক বেশি পরিমাণে তাপশক্তি ধরে রাখতে পারে। সো এইজন্য উত্তরটা হবে পানি। তাই কোনো বস্তু ঠান্ডা করতে গেলে আমরা কমনলি পানিকেই কাজে লাগাই। বাকিগুলো আমাদের কিন্তু দরকার পড়ে না। ঠিক আছে। তাহলে আসো একটা ছোট অঙ্ক করা যাক। আমাদের কি বলতেছে 5.46 কেজি বরফ গলনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কত? বরফ গলন যখন হবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় হবে 273 কেলভিনে। তাই আমাদেরকে তাপমাত্রা স্থির রেখে অঙ্কটাকে সলভ করতে হবে। তাই ডিএস সমান সমান ডিকিউ ডিভাইডেড বাই টি। এখন ডিকিউটা কি হবে? এম এল এফ ডিভাইডেড বাই টি। তাই মানটা বসাই দেই। এখানে এম এর মান কত আছে আমাদেরকে? 5.46 এত কেজি। আর এলএফ টা কত? 3,36,000। এইটা ভাগ করব কি দিয়ে? তাপমাত্রা। তাপমাত্রা কত? এটা মুখস্থ। বরফ কখন গলবে? অলওয়েজ 273 গলবে। এখন মনে হয় ভাই ভাই সব ঠিক আছে, কিন্তু আমরা এটা কাটাকাটি করব কিভাবে? একটু ভালো করে চিন্তা করে দেখো। এই 5.46 আর 273 কিন্তু কাটাকাটি যায়। কিভাবে? আমি পাঁচটাকে লিখে দেখাই যে 5.46 তুমি যদি চাও এটাকে অ্যাকচুয়ালি এভাবে লিখতে পারো, 546 ডিভাইড বাই 100, কিন্তু এভাবে লিখতে পারবা। এখন তুমি চিন্তা করে দেখো তো যে এটাকে যদি 273 দিয়ে ভাগ করার অ্যাটেম্প্ট নেই, অর্থাৎ 5.46 ডিভাইডেড বাই 273, এই কথা মানে কি? এই কথা মানে হচ্ছে 546 নিচে 100 এবং আরো একটা 273। চাইলে এখন সুন্দর কাটাকাটি করতেই পারি। 273 কে ডাবল করো, দেখো 3 কে ডাবল করলে 6, 27 কে ডাবল করলে কত হচ্ছে? 54। তাহলে কিন্তু আমি ডিরেক্টলি কাটতে পারি। তাহলে মানে 2/100, তাহলে 0.02। এখানে উত্তর পাওয়া যাচ্ছে আমাদের 0.02, তাই না? এটা হয়ে গেছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে এখন ডাইরেক্ট কেটে ফেলতে পারি এভাবে যে 273 কে 546 দিয়ে কাটি, তাহলে উপরে থাকবে 2 আর তোমার নিচে থাকবে 100, এইভাবে, ঠিক আছে? বা 0.02। এখন যদি আমরা এই 100 2 শূন্য আর এখানকার 2 শূন্য কেটে ফেলি, তাতে কিন্তু কোনো সমস্যা নাই, আমরা কাটতেই পারি। ওকে, তাহলে এখন কি থাকলো? 3360 ইনটু 2। এইটা কিন্তু আমার ডাবল করা সম্ভব। 3 কে ডাবল করলে 6, 36 কে ডাবল করলে 72 আর 0 কে ডাবল করলে 0ই, তাহলে 6720 উপরে জুল আর হচ্ছে কেলভিন, তাই জুল পার কেলভিন। তাহলে এখানে উত্তরটা হয়ে গেল 6720 জুল পার কেলভিন। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। সামনে আগাই। 1 কেজি বরফ থেকে বাষ্প পেতে হলে এনট্রপির পরিবর্তন কত হবে? আগে একটু স্টেপ গুলা চিন্তা করো যে তোমার কাছে 1 কেজি বরফ দেওয়া, কোনো তাপমাত্রা উল্লেখ করে নাই, কিছু না বলা মানে এটা 0 ডিগ্রির বরফই আছে বাই ডিফল্ট। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের 0 ডিগ্রি সেলসিয়াস এর 1 কেজি বরফ আমাদের কাছে আছে। তো চিন্তা করো তো, যখন তুমি এই বরফটাকে হিট দেওয়া শুরু করবা বা সিম্পলি আস্তে আস্তে তুমি রেখে দিবা যে ও গলতে থাকুক, গলতে গলতে কি হবে? 0 ডিগ্রি বরফ সবার আগে গলে হবে 0 ডিগ্রি সেলসিয়াসের এবং ভর চেঞ্জ হবে না, সেই 1 কেজি থাকবে, শুধু আইসটা হয়ে যাবে আগে
ওয়াটার, আগে গলে হবে পানি। এবার জিরোর পানি কি হবে? জিরোর পানি কিন্তু সময়ের সাথে তাপমাত্রা বৃদ্ধি করবে। তাহলে এই 1 কেজি পানি আর পানি থাকবে না। জিরো থেকে বাড়তে বাড়তে আরো উঁচু তাপমাত্রায় যাবে। কিন্তু কত নিব আমি? জিরোর পরে 1 2 3 4 বাড়তে বাড়তে সুন্দর মতো আপ টু 100 100 পর্যন্ত উঠবে। কারণ 0 থেকে 100 এর মাঝখানে পানির কোনো ফেজ চেঞ্জ হয় না। তাই জিরোর পানি হবে 100 র পানি। এইবার আরো যদি তুমি হিট দাও তাহলে 100 র পানি এবার কনভার্ট হয়ে যাবে 100 ডিগ্রি সেলসিয়াসের, ভর বদলাবে না, ভর ভরের মতোই আছে। এটা এখন হয়ে যাবে তোমার বাষ্প, স্টিমে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এবং দেখো প্রশ্ন কিন্তু একবারও বলে নাই যে কত তাপমাত্রার বাষ্প, তার মানে 100 হইলেই খুশি, আমার আর দরকার নেই। তো এখন দেখো স্টেপ আমাদের কয়টা হইলো? প্রথম হচ্ছে এই একটা স্টেপ, তাহলে এখানে যে এনট্রপি পরিবর্তন হবে নাম দিলাম DS1। এরপরে এই যে দ্বিতীয় স্টেপ নাম দিলাম DS2, তারপরে তৃতীয় স্টেপ নাম দিলাম DS3। মানে এই ঘটনা ঘটতে হইলে আমি একবারে পারবো না, আমাকে কয়েকটা ধাপে ধাপে ভেঙে ভেঙে আসতে হবে। এখন যদি আমরা সূত্র বসাই দেই, প্রথমবার কি হবে? আইস ছিলা, ওয়াটার হইছো, কিন্তু তাপমাত্রাও চেঞ্জ হয় নাই, তাই dQ/T। dQ বলতে কি হবে? mLF/T। m কত? m তোমার হচ্ছে 1। আর যখন বরফ গলে যায় অথবা পানি জমে বরফ হয় 3,36,000 LF এর মান হয়। আর তাপমাত্রা অলওয়েজ 273। ঠিক একইভাবে যখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসব, এবার কি হচ্ছে? পানি ছিল, পানিই আছে, বাট তাপমাত্রা বদলে গেছে। আমরা ইন্টিগ্রেশন করে দেখছিলাম, এরকম ক্ষেত্রে ফর্মুলা হলো ms ln T2/T1। এমটা কত? 1 কেজি। পানির জন্য s 4200, তাহলে ms ln T2/T1। উপরে হবে যেখানে তুমি গেছো, তুমি চলে গেছো 100 তে, তার মানে 373। আর নিচে কি হবে? যা তুমি ছিলা 0, 0 মানে তোমার হচ্ছে 273। সো ms ln যাই গেলাম ডিভাইড বাই যেখানে আমরা ছিলাম, ln T2/T1। ঠিক একইভাবে এখন আমরা DS3 বের করতে পারবো। এবার কি হবে? এই পানিটা বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে। তো যখন বাষ্প রূপান্তরিত হয় তখন কি করতে হয়? mLV/T। তাহলে বাষ্প করলে 22,68,000 ডিভাইড বাই কোন তাপমাত্রা? 100 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু 373 কেলভিন। তো তোমাকে এভাবেই মানটা বসাইতে হবে। এখন তুমি একবার নিজে আমাকে চিন্তা করে বলো, এই অবস্থা দেখে এটা কি মোটেও আমাদের পক্ষে হাতে করা সম্ভব? সম্ভব না। এটাকে সলভ করতে হলে আমাদের ক্যালকুলেটরকেই লাগবে। 3,36,000 ডিভাইডেড বাই 273। এটা করে আমাদের মানটা পাওয়া যায় মোটামুটি। আচ্ছা আমি পাশে লিখে দেই যে টোটাল এনট্রপির পরিবর্তন কি হবে? টোটাল এনট্রপি পরিবর্তন হবে এই ৩টা ধাপে যতগুলো এনট্রপির পরিবর্তন পাওয়া যাবে সবগুলোকে আমরা যোগ করব। তো প্রথম ধাপে পাবো আমরা 1230.77। ঠিক আছে? এটা কিন্তু আমরা ক্যালকুলেট করতেছি। কিন্তু তোমায় যদি বলি যে ভাই আমাদের পরীক্ষায় কি আসতে পারে? আমাদের পরীক্ষায় সর্বোচ্চ এই যে আগের এই এক্সাম্পলটা এরকম কিছু আসতে পারে। আর এটাতে কেন দেখাই দিচ্ছি? সেফটির জন্য, যে যদি কিছু দিয়ে দেয় আর স্যার ধরো কোনো হিন্ট দিয়ে দিল যেটা কাটাকাটি করলে এমনটা হইতে পারে, আমি অন্তত অঙ্কটা আগে বুঝে রাখি। তাহলে এবার আমরা বের করব 4200 তার সাথে লন T2, উপরে হচ্ছে যা হয়ে যাবে আর নিচে হচ্ছে যা ছিল। এটা করে আমাদের মানটা আসে মোটামুটি 1310.85 এরকম। এবার যাব আমরা ৩ নাম্বার ধাপে। 22,68,000 ডিভাইড বাই 373। এটা করলে আসে আমাদের 6080.43। একটা ব্যাপার এখানে কিন্তু চিন্তা করার মতো আছে। আমরা যতগুলো ভ্যালুই বের করছি সবগুলো কিন্তু পজিটিভ আসছে, একটাও কিন্তু নেগেটিভ আসে নাই। তাহলে আমরা কি এটা ভাবতে পারি যে কোনো ক্ষেত্রে কি মাইনাস ভ্যালু আসতে পারে কিনা? তাহলে এখানে সবকিছু মিলে আসলো আমাদের 8622.05 এত জুল পার কেলভিন। তাহলে টোটাল এনট্রপির পরিবর্তন কিন্তু আমাদের ধনাত্মকই আসলো। কখনো কি এই ভ্যালুটা ঋণাত্মক আসতে পারে বা কোন স্টেপ কি ঋণাত্মক আসতে পারে? এটা কিন্তু ভাবার দরকার আছে। অবশ্যই আসতে পারে। কিভাবে? যখন বরফ থেকে বাষ্প হচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রে তুমি তাপশক্তি নিচ্ছ, শোষণ করছো। সেই তাপশক্তি নেও, তখন তো তোমার ডিকিউটা কি পজিটিভ হবে না?
এই যে এভাবে চিন্তা করো, ডিএস সমান সমান ডি কিউ ওভার টি। যখন তাপ শক্তি গ্রহণ করবা তখন তো তোমার এই ডি কিউটা পজিটিভ, তাহলে কি আমার ডিএস এর মানটাও হবে পজিটিভ। তাই মনে রাখবো, যখন তাপ শক্তি নিব তখনই এনট্রপি পজিটিভ হবে, পরিবর্তন অর্থাৎ এনট্রপি বৃদ্ধি পাবে। আর যখন তাপ শক্তি ছেড়ে দিব, সেম অঙ্কটাই যে প্রশ্নে বলতো বাষ্প থেকে বরফ বানাও, তাহলে এনট্রপির পরিবর্তন কত, মান এটাই আসতো কিন্তু মাইনাস দিয়ে আসতো। তার কারণ তখন তুমি তাপ নিচ্ছ না, তুমি তাপ ছেড়ে দিচ্ছ, কিন্তু মান সেমই আসতো। ওকে, আশা করি আমি তোমাকে ক্লিয়ার করে বুঝাইতে পারছি। তো এখন আসো আমরা আরো কিছু প্রবলেম সলভ করি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কেমন হওয়া উচিত এবং কার্নো চক্রকে আমরা আদর্শ কেন ধরে নিয়ে আগাইতেছি। আচ্ছা, তো ফার্স্ট এটা বোঝার চেষ্টা করি যে ডিএস সমান সমান ডিকিউ বাই টি, মানে পরিবর্তন যদি করতে হয় এনট্রপির সূত্র হচ্ছে এইটা। এবার ভাবা যাক রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয়। যতদূর আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তুমি যে চিন্তা করো, এই কথার মানে হচ্ছে তাপ নিবও না তাপ দিবও না, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ কে হতে হবে শূন্য, এবং তাই যদি হয় অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তনটাকেও হতে হবে শূন্য, ডিএস ইকুয়াল টু 0। এখন পরিবর্তন শূন্য এই কথার মানে কি, তাহলে এনট্রপির মানে কি হইলো, তুমি চিন্তা করে দেখো পরিবর্তন কি, নতুন মান মাইনাস আগের মান, এমনটা ইন্ডিকেট করে না যে নতুন এনট্রপি মাইনাস আগের এনট্রপি ইকুয়াল টু 0, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি চেঞ্জ হয় না, অথবা বলতে পারো এনট্রপি পরিবর্তনটা হয় শূন্য। তাই বি কেয়ারফুল যে প্রশ্নে কি বলছে, প্রশ্নে যদি বলে এনট্রপির কি অবস্থা, তখন তুমি বলতে পারবে না 0, এনট্রপি স্থির থাকে। এনট্রপি স্থির মানে S1 মানেও যা, S2 মানেও তা, কিন্তু এনট্রপির পরিবর্তন হচ্ছে শূন্য, কারণ একই জিনিসকে তুমি যদি বিয়োগ করে দাও তাহলে চেঞ্জ তুমি পাবা কেমনে। তাই উত্তরটা আছে যে এনট্রপির পরিবর্তন সেইটা তোমার হচ্ছে শূন্য। ওকে, এখন আসি আমরা কার্নো চক্রের কাছে। একটু বোঝার চেষ্টা করো কার্নো চক্রে আমাদের ড্রয়িংটা কেমন ছিল। 4টা স্টেপ ছিল: সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচন। এই যে এরকম 4টা স্টেপ ছিল: সমষ্ণ প্রসারণ, রুদ্ধ প্রসারণ, তারপর তোমার সমষ্ণ সংকোচন, রুদ্ধর সংকোচন। এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো, আদিতে একদম শুরুতে আমাদের প্রেসার যাই ছিল, সাপোজ প্রেসার 1, ভলিউম V1, তাপমাত্রা T1, ধরলাম যে এখানে আমাদের প্রেসার, ভলিউম আর টেম্পারেচার এমনটা ছিল। তুমি যত ঘটনাই ঘটাও আলটিমেটলি ঘুরে আবারও একই জায়গায় ব্যাক করছো না, তবে কি এটাকে আমরা একটা প্রত্যাগামী চক্র চিন্তা করতে পারি। তো প্রত্যাগামী চক্র যখনই হয়, প্রত্যাগামী, তখন কি প্রত্যেকটা স্টেপে যতটুকু কাজ আমি দিচ্ছি, মানে যদি আমার লসও হয় পরবর্তী আমি সেটা গেইন করতে পারবো। অর্থাৎ আমরা ঠিক যেমনটা ছিলাম, যেই অবস্থায় ছিলাম, সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে একটা চক্র ঘুরে আসার পরে ঠিক একই জায়গায় চলে আসতেছি। তার মানে প্রত্যাগামী প্রক্রিয়ায় যেহেতু ঘুরে ফিরে সবকিছু কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, অর্থাৎ যতটুকু তাপ শক্তি আমি নিছি, যতটুকু আমি ছাড়ছি, ঘুরে ফিরে ব্যালেন্স হয়ে একই জায়গায় তুমি আসতেছো। তার মানে প্রত্যাগামী চক্রগুলোতে অলওয়েজ এনট্রপি পরিবর্তন তোমার হবে 0। প্রত্যাগামী চক্র বা প্রক্রিয়াতে এনট্রপির পরিবর্তনটা হবে শূন্য। তাহলে কার্নোট চক্রকে আদর্শ ধরার পিছনে কারণটা কি ছিল? কারণটা ছিল যে এইখানে আলটিমেটলি প্রত্যেকটা কমপ্লিট সাইকেল হওয়ার পরে শুরুতে যেমন ছিলাম সেই অবস্থায় ব্যাক আসতে পারবো, এই জন্য আদর্শ ধরে নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে চক্রগুলোর ক্ষেত্রে এরকমটা হয় না, পুরাপুরি আগের জায়গায় তুমি ব্যাক আসতে পারবা না, তখন তো এটাকে আমরা আদর্শ বলতেও পারবো না। ঠিক আছে, সামনে আগাই। একটা প্রত্যাবর্তী চক্রাকার প্রক্রিয়ায় নিচের কোনটি শূন্য নাও হইতে পারে। একটা চক্রের পরে কোনটা শূন্য নাও হইতে পারে। তুমি তো ঘুরে ভাই আগের জায়গাতে আসবাই, তার মানে তোমার প্রেসারের তো কোনো চেঞ্জ হওয়ার কথা না, এনট্রপির চেঞ্জ হওয়ার কথা না, এমনকি অন্তস্থ শক্তিরও চেঞ্জ হওয়ার কথা না। কারণ কি তুমি যদি ঘুরে আগের জায়গায় আসতে পারো, তার মানে তোমার কোনো চেঞ্জ আসতেছে না, চাপের কোনো চেঞ্জ হবে না, এনট্রপির কোনো চেঞ্জ হবে না,
তাই অভ্যন্তরীণ শক্তির কোনো চেঞ্জ হবে না, কিন্তু কৃতকাজ তো হইতেই পারে। যেমন ধরো যদি আমরা কার্ণচক্রের কথাই বলি, এই যে 4টা স্টেপ ঘুরে একই জায়গায় আসছো, কিন্তু প্রত্যেক স্টেপে তো এক একটা কৃতকাজ হচ্ছে W1, W2, W3, W4, সবগুলোকে যদি যোগ করে দেই তখন দেখা যাবে 1 ধনাত্মক, 2 ধনাত্মক, বাট 3 ঋণাত্মক, 4 ঋণাত্মক, কিন্তু তারপরও দিন শেষে এই চক্রের ভিতরে কিন্তু একটু ফাঁকা জায়গা থেকে যাচ্ছে, এই জায়গাটুকু। তার মানে এই কার্ণচক্র হোক বা তোমার যে কোনো চক্রের ক্ষেত্রেই হোক, এইটার ভিতরের পিভি ডায়াগ্রাম যখন আঁকবো, তুমি ভিতরে যত বেশি ফাঁকা জায়গা পাবা, মানে সোজা কথা হচ্ছে ওর এরিয়াটা যত বেশি হবে, সে তত বেশি কৃতকাজ করে। আমরা কিন্তু এরকম একটা জিনিসও এর আগের ক্লাসে দেখে আসছিলাম যে যার এরিয়া যত বেশি হবে তার দ্বারা কৃতকাজ তত বেশি হবে। অর্থাৎ তুমি আগের জায়গায় খালি ঘুরে আসলে হবে না, তুমি কতটুকু এরিয়া কভার করো এই জায়গাটা খেয়াল করতে হবে। ঠিক আছে, এখন আসলে দ্বিতীয় সূত্রে, দ্বিতীয় প্রবলেমে তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বিত সমীকরণ কোনটি? তাহলে আমরা জানি ds সমান সমান dq ওভার t। তাই আমরা যদি চাই এখানে দাবি করতেই পারি dq সমান সমান t ds। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। আর প্রথম সূত্র কি ছিল? প্রথম সূত্র ছিল dq সমান সমান du প্লাস dw। তাহলে আমরা ডান দিকে রাখবো du প্লাস dw, আর বাম দিকে এই dq এর পরিবর্তে আমরা বসাইতে পারবো TDS। তাহলে এখন দেখো এটা কোথায় আছে, 4 নাম্বার। TDS সমান সমান DU প্লাস DW। আর আমরা জানি যে DW কে চাইলে আমরা প্রেসারের সাথে আয়তনের পরিবর্তন দিয়ে ভাবতে পারি, PdV। সো দ্যাটস ওয়াই আমাদের অ্যানসার হবে এখানে অ্যানসার 4। কোন অবস্থায় একটা বস্তুর এনট্রপি সবচেয়ে কম থাকে? এনট্রপি সবচেয়ে কম মানে যে যত সুশৃঙ্খল, যার পরিবর্তন যত কম হতে পারবে। কঠিন পদার্থ বেশি সুশৃঙ্খল বাকিগুলোর কম্পেয়ারে, তাই সবচেয়ে কম এনট্রপি থাকবে কঠিনের ভিতরে। কার্নোট চক্রে এনট্রপির পরিবর্তন কত হবে? কার্নোট চক্র কিন্তু একটা আদর্শ চক্র, মানে ঘুরে তুমি আগের জায়গায় ব্যাক আসতে পারবা, তাহলে এনট্রপির পরিবর্তনটা হবে 0, কারণ ঘুরে আগের জায়গায় আসছো বা প্রত্যাবর্তী প্রক্রিয়া। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি ঠান্ডা পানিকে 32 সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে এনট্রপির পরিবর্তন কেমন হবে? আচ্ছা, মান তো বের করতে বলতেছে না, জাস্ট চিন্তা করো তুমি 10 ডিগ্রি ছিলা, তুমি চলে গেছো 32, তাপমাত্রা বৃদ্ধি পাইছে। তাপমাত্রা কখন বৃদ্ধি পায়? যখন সে তাপ শক্তি গ্রহণ করবে তখন। আর তাপ গ্রহণ করা মানে কি? তাপ গ্রহণ করা মানে হচ্ছে ডিকিউ পজিটিভ। ডিকিউ যদি পজিটিভ হয় তাহলে এনট্রপির পরিবর্তনও হবে পজিটিভ, অর্থাৎ এনট্রপি বৃদ্ধি পাচ্ছে বা এনট্রপির পরিবর্তনটা হবে ধনাত্মক। ঠিক আছে, অঙ্ক করার দরকার নাই, আমরা জাস্ট মান দেখে দেখেই গেস করতে পারতেছি। একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রার পরিবর্তন হয়নি। বি কেয়ারফুল, তাপমাত্রার যখন পরিবর্তন হয় না এই কথার মানে কি? অনেক কিছু বলছে, বাট সবচেয়ে সিম্পল অ্যান্সারটা হচ্ছে পদার্থটির দশার পরিবর্তন হচ্ছে। তুমি ভাবতে পারো ভাই এটা কিভাবে বললাম? যেমন ধরো যদি বলি আমরা বরফের কথা, 0 ডিগ্রির বরফ যখন গলা শুরু করে, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ গলে পানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু সে তাপ গ্রহণ করেই যাচ্ছে। অর্থাৎ যখনই অবস্থার পরিবর্তন হয় বা দশার পরিবর্তন হয় তখনই এমনটা ঘটতে পারে। আর এটা ঘটার জন্য যে তাপ তোমার প্রয়োগ করার বা ও নিচ্ছে বা ছাড়ছে, ওটাকে বলি আমরা সুপ্ত তাপ, ল্যাটেন্ট হিট অফ ফিউশন বা ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। ওই যে এলএফ আর এলভি বলছিলাম যে ওই জিনিসটা আর কি। ঠিক আছে, সামনে আগে আমরা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 10 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করলে এনট্রপির পরিবর্তনটা কেমন হবে? তুমি চিন্তা করে দেখো স্টেপগুলা কি। ফার্স্টে আমাদের এই 60 ডিগ্রি সেলসিয়াসের যে ওয়াটার, এইটাকে উঠাইতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, পানি থাকবে পানি। পরে এই 100 ডিগ্রি যে পানিটা আছে সেটা কনভার্ট হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পে। তাহলে স্টেপ কিন্তু এখানে আমাদের দুইটা। তাই সূত্র কি হবে? প্রথমবার তাপমাত্রা কিন্তু বদলাচ্ছে, তাই এম এস, এম এর মান কত? 10 কেজি।
পানির জন্য এস হচ্ছে 4200 এম এস লন T2/T1, যেখানে গেলাম যেখানে ছিলাম 100-তে চলে গেলাম, তাহলে 273 প্লাস 100, আর ছিলাম কত 60-তে, তাহলে 273 প্লাস 60, তাহলে নিচে হবে আমাদের 273 যোগ 60, যেখানে ছিলাম আর যেখানে গেলাম। এলো আমাদের প্রথম ধাপে DS1। এবার যাব আমরা দ্বিতীয় ধাপ। এটা কি হবে, 100 পানি হয়ে যাবে 100 জলীয় বাষ্প, তাহলে mLV/T। এম তো 10 কেজি, এলভি কত 22,68,000 ডিভাইড বাই তাপমাত্রা। তো তুমি কোন তাপমাত্রা হচ্ছে, তুমি 100-তে হচ্ছ, তাহলে 273 আর 100 যোগ করলে কত হয় 373। এই দুইটাকে যোগ করলেই পেয়ে যাবো আমি টোটাল এনট্রপির পরিবর্তন। দেখেই বুঝতে পারতেছো যে ভাই এটা তো মুখে মুখে কেমনে করব, স্বাভাবিক ফার্স্ট 19-20 বা ঢাকা ভার্সিটি 17-18 তখন তো অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেটর ছিল, তাই কোনো সমস্যা নাই, সলভ করলে পেয়ে যাবো 6.54 10⁴। একটু তাও বাসাতে তোমরা নিজে হাতে ক্যালকুলেট করে দেখবা যে অ্যান্সার এরকম আসে কিনা। দুইটা বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটা কোন ধরনের প্রক্রিয়া? যখন তুমি ঘর্ষণ নিয়ে কথা বলতেছো, এটা অসংরক্ষণশীল বল, তার মানে তুমি প্রত্যেকটা ধাপে যে শক্তি ইনভেস্ট করবা উল্টা পাশে আসলে সমান শক্তি ব্যাক পাবা, এটা কি সম্ভব না। ঘর্ষণ তুই যেখানে না কেন ও তো লস করাবেই, তাহলে এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা ভুলেও তোমার প্রত্যাবর্তী প্রক্রিয়া হতে পারে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশি স্থির থাকে? ভৌত রাশি স্থির মানে যেটা কনস্ট্যান্ট থাকে বা চেঞ্জ হয় না। বলছিলাম কিন্তু যে এনট্রপি S1 আর S2 সেম থাকে, এই জন্যই তো তোমার DS টা 0 হয়ে যায় বা পরিবর্তনটা শূন্য হয়ে যায়। এখানে উত্তরটা হবে এনট্রপি। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনের জন্য কোনটি সত্য? প্রত্যাবর্তী মানে কি, তুমি ঘুরে আবারও একই জায়গায় আসতে পারবা, অর্থাৎ তোমার আগের এনট্রপি পরের এনট্রপি সেম হয়ে যাবে, আর সেম হওয়া মানে পরিবর্তনটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, সামনে যাই আমরা। বলতেছে 0°C তাপমাত্রার 273 কেজি বরফকে 0°C তাপমাত্রা পানিতে রূপান্তর করতে হলে এনট্রপির পরিবর্তনটা কত হবে? এবং বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ তোমাকে দেওয়া আছে 3.36 10⁵। তাহলে আমরা কি জানি সূত্র আকারে, যে বরফ গলনের ক্ষেত্রে mLF/T, এমটা কত 273 কেজি, m ইন্টু LF ডিভাইড বাই টি। তাপমাত্রা কত, এটা তো হচ্ছে 0°C বা 273, যেটা কাটাকাটি করি তাহলে 273 ক্যান্সেল, জাস্ট পড়ে থাকলো 3.36 ইন্টু 10⁵। তাহলে উত্তরটা হচ্ছে এই যে এত জুল পার কেলভিন। এনট্রপি কমে যায় এরকম একটা উদাহরণ দাও। এনট্রপি কমে যায় এই কথা মানে কি, তাপ শক্তি গ্রহণ করলে এনট্রপি বেড়ে যায়, আর যে উল্টা করি তখন কমে যায়। কাঠ যখন পুড়াচ্ছ তখন তো তুমি সেখানে হিট দিচ্ছ, বরফকে পানিতে রূপান্তর সেম কথা, পানিতে লবণ গুলালেও তাপ শক্তি উৎপন্ন হয়, ওইটাও বাদ। কিন্তু রেফ্রিজারেটরের ভিতরে বাতাস, এইটাকে তো আমি ঠান্ডা করতেছি, মানে উল্টা গরম থেকে ঠান্ডা তাপ শক্তি বের করে দিচ্ছি, তাই ডিকিউ নেগেটিভ, তার মানে এনট্রপি কমতেছে, তাই এখানে অ্যান্সারটা হবে অ্যান্সার সি। আচ্ছা, এবার আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি কি হবে? এখানে বি কেয়ারফুল, এনট্রপি না এনট্রপি পরিবর্তন? এনট্রপি বলছে, তাইলে চেঞ্জ হবে না, অর্থাৎ ওইটা ফিক্স থাকবে, তাহলে এনট্রপির কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, বা এনট্রপি স্থির থাকবে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির ক্ষেত্রে কোন উক্তিটা সত্য? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কথা মানে কি, তার মানে তুমি ঘুরে আগের জায়গায় আসতে পারবা না, ঝামেলা তোমার হবেই, তাহলে এনট্রপি পরিবর্তন হয় না, এটা মিথ্যা কথা। এখন এনট্রপি কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? সাধারণত এনট্রপি বৃদ্ধি পায়, এনট্রপি হ্রাস পায় না। কমন সেন্সে সবসময় তোমার এনট্রপি বৃদ্ধি পায়, মানে প্রবলেম বাড়ে, প্রবলেম কখনো কমে না, তাই উত্তর হবে এনট্রপি বৃদ্ধি পায়। সুপার কন্ডাক্টর সাধারণ কন্ডাক্টর চেয়ে সুশৃঙ্খল, বি কেয়ারফুল, কে বেশি সুশৃঙ্খল? সুপার কন্ডাক্টর বেশি সুশৃঙ্খল। এখন জিজ্ঞেস করতেছে সাধারণ কন্ডাক্টর আর তোমার হচ্ছে এই সুপার কন্ডাক্টর, এদের যদি এনট্রপি এসএস আর এসএন এরকমটা হয়, কোনটা সত্য? যে বেশি সুশৃঙ্খল সে হইলো সুপার কন্ডাক্টর, তার মানে ওর এনট্রপি অবশ্যই কম হবে, কারণ কি যে যত বেশি বিশৃঙ্খল হবে সে ততই কাজে রূপান্তর কম করতে পারবে, সো দ্যাটস ওয়াই এখানে নরমাল ক্ষেত্রে
বেশি হয়ে যাচ্ছে আর সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কম হয়ে যাচ্ছে এনট্রপির মান। সো দ্যাটস ওয়াই অ্যান্সার হবে সি। এনট্রপি এর একক কোনটা? এটা আমরা অনেকক্ষণ ধরেই বলতেছি, জুল পার কেলভিন। ডিএস সমান সমান ডিকিউ বাই টি। সো তাপমাত্রা ডিভাইড বাই তাপ শক্তি ডিভাইড বাই তাপমাত্রা। এবার যাব আমরা তাপ শক্তির রূপান্তর। আসলে এটাকে তুমি নরমালি কোনো আলাদা টাইপ না বলে পুরা চ্যাপ্টারের বেসিক টাইপ বললেই পারো। এবং দেখো ঢাকা ভার্সিটির 21-22-এও কিন্তু তোমার এটা রিটেন আকারেও দিয়ে দিছে এবং 18-19 সালে এই সেম জায়গা থেকে কিন্তু এমসিকিউ বেস প্রবলেম আসছিল। তার মানে আমি এই অংশটাকে ইগনোর না করলে ভালো হয়। এবং একটা কথা কি, তোমাকে যে এই জায়গা থেকে তাপ শক্তি রূপান্তর করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। তার কারণটা মনে করে দেখো, আমরা যখন সার্কিট নিয়ে পড়ছিলাম তখন ডাব্লিউ সমান সমান পিটি পড়ছিলাম না? পরে পি কে ভাঙলে আই স্কোয়ার আর টি অথবা ভি স্কোয়ার বাই আর টি পড়ে আসছে কিন্তু। এবং সেখানে এই যে তোমার কাজ বা কৃত কাজ, সেটাকে আমরা তাপ শক্তি কিউ দিয়েও কিন্তু লিখে আসছিলাম, কিউ সমান সমান এম এস ডেল থিটা। কিউ চাইলে যে কোনো কিছু হইতে পারে, কিন্তু মেইন কথা হইলো তোমরা কিন্তু সার্কিটের ম্যাথের মধ্যেও এই টাইপের জিনিস দেখে আসছো। তাহলে এটা অ্যাকচুয়ালি শুধু এই চ্যাপ্টারের না, পুরা ফিজিক্সেরই ম্যাথ, যে কোনো জায়গায় স্যাররা দিতেই পারেন বা যে কোনো ওয়েতে মিলাই দিতে পারেন। তো যেমন দেখো এখানে উদাহরণ হিসেবে তোমাকে দেওয়া আছে যে আমরা চাইলে বিভব শক্তি ইপি মানে এমজিএইচ এটাকে কনভার্ট করতে পারি তাপ শক্তিতে। আবার যদি আমাদের মন চায় গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার এটাকেও কনভার্ট করতে পারি তাপ শক্তিতে। যেভাবে মন চায় আমরা সেভাবে কিন্তু এখানে আনতে পারি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল দুইটাই যদি বলি, সেটা হচ্ছে আমাদের কোনো মিশ্রণের ক্ষেত্রে, মানে ক্যালোরিমিতির মূল নীতি সেটা হচ্ছে এরকম যে তুমি যখন একাধিক বস্তুকে মিলায়ে এক জায়গায় আনবা তখন খেয়াল রাখতে হবে টোটাল ওই সিস্টেমটার জন্য গৃহীত তাপ এবং বর্জিত তাপ সমান হইতে হবে। ঠিক আছে? এখন এই তাপ সমান থাকার কারণেই তারা দুইজন মিলেমিশে নতুন তাপমাত্রায় উঠে যাবে। এটা মনে রাখতে হবে যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জ্য তাপ, এটা হইতে হবে। এখন কে ছাড়বে কে নিবে ওইটা আমরা অঙ্ক দেখে বুঝে নিব। ঠিক আছে? এবং ধরে নেওয়া হয় যখন সাম্যাবস্থায় আসে তখন মিশ্রণের তাপমাত্রা তোমার হচ্ছে থিটা। আচ্ছা, তো এটা অঙ্ক করা যাক। 1 কেজি বরফের সাথে 2 কেজি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি মিশ্রিত করলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে সিম্পলি যতটুকু তাপ আমরা নিব গৃহীত ঠিক ততটুকুই তোমাকে ছাড়তে হবে, ইকুয়াল টু বর্জিত। গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। এখন নরমালি কমন সেন্স কি বলে, তাপটা কে নিবে? বরফ বলা মানে 0 ডিগ্রি বরফ বাই ডিফল্ট, আর পানি ওটা কিন্তু গরম। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এরা দুইজন মিলে মিশ্রণের যে চূড়ান্ত তাপমাত্রা হবে এটা হবে থিটা, ধরে নিলাম। ঠিক আছে, জাস্ট ধরলাম আর কি। তাহলে কে তাপটা নিবে? বরফ নিবে আর পানি ছাড়বে। তাহলে বরফ যখন তাপ নিবে ও কি গলবে না? বরফ গলে গেলে সূত্র হচ্ছে MLF। আর যেই বরফটা গলে গেল সেই গলে যাওয়া পানিও তো তাপ শক্তি গ্রহণ করবে, করে 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 আরো গরম হবে। তাহলে বরফ গলা পানি আর সেই পানির তাপমাত্রা বৃদ্ধি সব হচ্ছে গৃহীত তাপ সমান সমান কেউ না কেউ তো ওকে এনার্জি দিচ্ছে। তাহলে ওই এনার্জি কে দিবে আমাদেরকে? এই যে গরম পানি, 27 ডিগ্রি সেলসিয়াসে গরম পানি ও আমাকে তাপ শক্তি ছেড়ে দিবে। ঠিক আছে? তাহলে এখানে সূত্রকে যখন লিখবো তখনই M1 M2 এখানে মাথা ঘামানো কিছু নাই, জাস্ট লিখছি। কারণ গৃহীত তাপ পুরাটাই হচ্ছে আমাদের বরফের জন্য আর বর্জিত পুরাটাই হচ্ছে আমার গরম পানির জন্য। তাহলে বরফের ভাই এখানে কেজি কত? মাত্র 1 কেজি। আর বরফের এলএফ কত? 3,36,000 যোগ বরফের M1 লিখবই না, কিন্তু এস কত হবে? 4200। এই জায়গায় পোলাপান ভুলটা করে, লেখা বসে 2100। কেন লিখলাম 4200? কারণ ওই যে 1 কেজির বরফটাই তো গলে পানি হয়ে গেছে, পানির জন্য তো এস 4200, তাই লিখলাম 4200। এবার ডেল থিটা। ডেল থেকে আমি বুঝবো বরফ যখন গলছে তখন টেম্পারেচার কত? 0। আর উঠবে কত পর্যন্ত আমি জানি না, ধরলাম থিটা। তাহলে যেই পর্যন্ত উঠবা মাইনাস তুমি যেখানে আসো, তাই লিখলাম থিটা মাইনাস 0। তার কারণ কি? বরফ গলা পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বাড়তে বাড়তে পৌঁছায় যাবে মিশ্রণ তাপমাত্রা পর্যন্ত, তাই থিটা মাইনাস 0। এই গেল বরফ কি নিবে।
এখন দিবে কে ওকে এই জিনিসগুলা? এই গরম পানি। কত? 27 ডিগ্রি সেলসিয়াস, তার ভর হচ্ছে 2 কেজি। এম, এস এর মান 4200, এখন লাগবে ডেল থিটা। তাহলে গরম পানি ঠান্ডা হবে, তাই 27 এর মানটা বেশি। এই 27 থেকে নামতে নামতে ও আসবে থিটা তাপমাত্রায়, কারণ কি গরম থেকে ঠান্ডা হবে। আর বরফ কি হবে? ঠান্ডা থেকে গরম হবে। সো ব তাপমাত্রা আগে, ছো তাপমাত্রা পরে। উভয় পক্ষ থেকে আমরা চাইলে 4200 কে ডাইরেক্ট ভাগ দিতে পারি। তাহলে এখান থেকে ভাগ দিলে পড়ে থাকলো শুধুমাত্র থিটা, এখান থেকে ভাগ দিলে 2 পড়ে থাকলো, তার সাথে 27 মাইনাস থিটা। আর এই জায়গাতে কি হবে? 3,36,000 আর 4200, এটা মনে রাখবা। এদেরকে ভাগ দিলে আজীবনই তুমি 80 পাবা। খুব সুন্দরটা মান, এটা মুখস্থ রাখবা যে 4200 আর 3,36,000 কাটাকাটি করলে 80 হয়, এটা মুখস্থ। ঠিক আছে? তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি এখান থেকে? এখানে থাকলো আমাদের 80 প্লাস থিটা সমান সমান 27 কে ডাবল করলে কত হয়? 54 মাইনাস 2 থিটা। তাহলে এই পাশে আনলে এটা হয়ে গেল 3 থিটা। আর 54 থেকে 80 কে বাদ দিতে হবে। একটা কাজ করি, 80 থেকে 60 কে বাদ দিলে 20, আরো যোগ করতে হবে তোমার হচ্ছে 6, তাই 26। এই যে তাইলে তোমার হচ্ছে বাদ দিলাম, বাট প্রবলেমটা হচ্ছে আমি যে বিয়োগটা করলাম আমার তো এটা একটা মাইনাস চলে আসছে। তাহলে কাটাকাটি করি, তাই থিটা ভ্যালু ইকুয়াল টু নেগেটিভ 26/3 এত ডিগ্রি সেলসিয়াস। যে কাটাকাটি করি 3 আর 24, 3 নং 27, মানে 8 পয়েন্ট সামথিং। তাই 3 8 24 আর 20, তাই 3 6 18, তাহলে 8.67 এত ডিগ্রি সেলসিয়াস। ভাবতে পারো ভাই আপনি ডিগ্রি সেলসিয়াস কেন লিখলেন? তার কারণ অঙ্ক করার সময় খেয়াল করে দেখো, আমি থিটা মাইনাস 0 লিখছিলাম, 27 মাইনাস থিটা লিখছিলাম, কিন্তু কেলভিন করি নাই। তার মানে যাই করব ডিরেক্টলি আমার উত্তরটা আসবে এখানে ডিগ্রি সেলসিয়াসে। এই মানটা দেখার পর তোমার একটু হইলেও সন্দেহ হওয়া উচিত যে এটা কিভাবে সম্ভব, তোমার কিভাবে মিশ্রণের তাপমাত্রা নেগেটিভ হয়? এইটা তো হওয়া সম্ভব না। মানে কেউ বলো যে ভাই এটা কেন হওয়া সম্ভব না? ব্যাপারটা এরকম যে তুমি যখন এই ম্যাথটাকে সলভ করলা, তুমি ইনিশিয়াল টেম্পারেচার গুলা কত ভাবছিলা? চিন্তা করো এইভাবে যে তোমার লোয়ার টেম্পারেচার ছিল 0 ডিগ্রি সেলসিয়াস আর হায়ার টেম্পারেচার ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। তাই তুমি যখন গড় করবা, মানে মিশ্রণের তাপমাত্রা, এই মিশ্র তাপমাত্রা কই হবে? 27 এর নিচে আর 0 এর উপরে, এর মাঝখানে তো হইতে হবে। তুমি 0 কেও ক্রস করতে পারবা না, তুমি 27 কেও ক্রস করতে পারবা না। তার মানে তুমি এখানে অঙ্কে ঘাপলা করছো। আমাদের এই অ্যানসারটা কোথায় আসছে? নেগেটিভ জোনে চলে আসছে না? তার মানে তোমার লাস্ট বাউন্ডারি কোথায় হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। তুমি এর চেয়ে নিচে আর নামতে পারবা না। অর্থাৎ যদি আমার মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে থাইকে যায়, এটা সিম্পলি বুঝাচ্ছে আমার সম্পূর্ণ বরফ গলেই নাই। কারণ কি, বরফ যদি গলে পানি হয়ে যাইতো, ওই পানি তো আর বসে থাকতো না। তার মানে অ্যাকচুয়ালি সম্পূর্ণ বরফ গলেই নাই। তাহলে আমি উত্তর পেয়ে গেলাম যে আমার তাহলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হবে, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস। প্রথমে আমরা এই সিদ্ধান্ত চলে আসবো। কিভাবে বুঝলাম? যেই বাউন্ডারিকে ক্রস করছে সেটা ক্রস করার কথা না, তাহলে উত্তরটা হবে এইটাই। এবং এটা অ্যাকচুয়াল মিনিং কি? এটা অ্যাকচুয়াল মিনিং হচ্ছে সম্পূর্ণ বরফ গলে নাই। এখন প্রশ্নে চায় নাই যে সম্পূর্ণ বরফ কি গলবে নাকি গলবে না, তাই আমি এখন বাকি যেই পার্টটাই করব এটা এক্সট্রা। এটার সাথে অ্যান্সার সম্পূর্ণ বরফ গলবে না আর লেখার দরকার নেই। বাট তুমি তারপর যদি চাও প্রুফ করতে কতটুকু বরফ গলছে, করতে পারো। তাই কি করতে হবে? বরফ গলার জন্য সূত্র হইল MLF। আমাকে এই এনার্জি কে দিবে? গরম পানি দিবে, MS ডেল থিটা। তাহলে আমি কিন্তু জানি না কতটুকু বরফ গলবে, তাই M কে রেখে দিলাম। আর বরফ গললে 3,36,000 সমান সমান 2 কেজি গরম পানি। তাহলে M হচ্ছে 2, পানির S হচ্ছে 4200। ও কি হবে? ও 27 থেকে নেমে আসবে মিশ্রণের তাপমাত্রা 0 তে। তাহলে 27 মাইনাস 0, যে উভয় পক্ষে আমরা কাটাকাটি করি, তাহলে M সমান সমান 2 ইন্টু 27, 3,36,000 কে এই পাশে পাঠাইলে নিচে ভাগ হয়ে গেল 80। তাহলে 27 ডিভাইড বাই 40 কেজি।
তাহলে এখন আমরা এমটা বের করলাম, এই এমটা হচ্ছে যতটুকু বরফ গলবে। এটা কাজ করে এটাকে আমরা এম প্রাইম নাম দিয়ে রাখি, এম প্রাইম। এই এম প্রাইম মানে হচ্ছে যতটুকু বরফ গলবে, ঠিক আছে। যদি প্রশ্নে বলতো কতটুকু বরফ গলবে, তুমি চাইলে ওইটাও বের করতে পারো, গলবে। তাহলে এম প্রাইম কেজি গলবে, আর বাকিটুকু বরফ আকারেই থেকে যাবে। ওইটা চাই নাই, ওটা এক্সেস, জাস্ট তোমাকে দেখাইলাম, যদি বের করে চাওয়া কি বের করতে পারবা, বাট দরকার নাই। ওকে, তো আমরা কিছু প্রবলেম সলভ করি। এক খণ্ড বরফ উপর থেকে ভূমিতে পতিত হলো, এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হইল। তো ভাই তুমি যখন উপর থেকে নিচে পড়বা, তোমার কি আছে, বিভব শক্তি। এই বিভব শক্তির 50% মানে অর্ধেক কাজে লাগে, তুমি কি করবা, ওই অর্ধেককে তুমি তাপে কনভার্ট করবা। সেই তাপটা যা করবে সেটা হলো বরফ খণ্ডর 1/4 গলায় দিবে। তাহলে বরফ গলার সূত্র কি, MLF, কিন্তু সব কি গলবে, গলবে না, তার 1/4 গলবে। তাহলে বরফের গলবে 1/4 কেন, কারণ টোটাল এনার্জি 50% তুমি ইউজ করতে পারছো। তোমাকে বের করতে বলতেছে খণ্ডটি কত কিলোমিটার হাইটে ছিল, বের করে দাও। তাহলে 2 কে পাঠিয়ে দাও এই পাশে, 2 এম কে কাটাকাটি করে দাও, 2GH = LF, শেষ। তাহলে এখন এইচ এর মানটা বের করাই যাবে। তাহলে বরফের জন্য 3,36,1 2 3 ডিভাইড বাই 2 ইন্টু জি এর মান, তাই না। এখন জি এর মান তো বলে নাই, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা জি কে 9.8 ধরেই করতে হবে। এখন পরীক্ষার হয়তো ভাই সমস্যা এইটাই যে আমি কিভাবে এটা করতে পারবো, এটা কাজ করি। যেহেতু কিলোমিটার করতে বসে, আগেই 1000 দিয়ে ভাগ দিয়ে দিই, 336 এত কিলোমিটার, আর নিচের মানটাকে 9.8 না, তুমি ভাবার সুবিধার্থে 10 দিয়ে গুণ করে নাও, মানে 9.10 ধরে নাও। তাহলে যদি আমরা 2 দিয়ে কাটতাম, এই 3,36,000 কে কাটতে তো যাবে অবশ্যই, 20 দিয়ে শূন্য বাই দেবো, এই আর কি। তার মানে 33.6 ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি একটা মান। তো তুমি দেখো, তুমি 33 কে কাটাকাটি করতে চাও, 32 কি 16 দুগুণী 32, তাহলে 16-র চেয়ে একটু বেশি একটা মান, তাহলে 16 চেয়ে একটু বেশি মান এখানে একটাই আছে, তাহলে 17.14। ঠিক আছে, মানে মেইন ঘটনা হচ্ছে যে আমরা চাইলে অ্যাপ্রক্সিমেটলি বের করতে পারবো। একবার তো চেক দিয়ে দেখি যে আমাদের এখানে অ্যান্সার ঠিক আছে কিনা, 9.8, হ্যাঁ এটা করলে অ্যান্সার আসে 17.14। আমাদের এক্সাক্ট দরকার নাই, আমরা কাছাকাছি যেতে পারলেই হয়েছে, কোনো মাথা ব্যথা নাই। 2 কেজি ভর একটা বস্তু 3 মিটার উচ্চতা হতে পড়ে কত ক্যালোরি তাপে রূপান্তরিত হবে, ক্যালোরি দিয়ে রাখছে, তাই তো ঝামেলা। তাহলে আসে দেখি, ও যে উপর থেকে পড়ে ওর মধ্যে কি আছে, mgh, এই পরিমাণে বিভব শক্তি, সেইটাই রূপান্তরিত হবে তাপ শক্তিতে। তাহলে এখানে তোমার আছে 2m, জি এর মানটা বসাবো না, এইচ এর মান তোমার আছে 3, তাহলে তোমার হচ্ছে এখানে 6g। জি এর মানটা এখনই বসাবো না, যাই আসছে এটা কিন্তু জুল এককে আসছে। এখন তোমাকে মনে করে বলো জুল থেকে ক্যালোরি কিভাবে পাওয়া যাবে। মনে রাখবা 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল, আর 1 জুল মানে হচ্ছে 0.24 ক্যালোরি। তাহলে আমাদের লাগবে জুল থেকে ক্যালোরি, তাহলে আমরা এই মানটাকে যদি এখন গুণ করে দেই, এটা যদি গুণ করে দেই 0.24 দিয়ে, সাথে সাথে এটা একক হয়ে যাবে ক্যালোরি। এতক্ষণ পর্যন্ত ছিল জুল এককে, এখন হয়ে গেল ক্যালোরি। তাহলে 24 কে তো 6 দিয়ে গুণ করা যাইতেই পারে, তাহলে কত, 4 6 24 4, হায় থাকে 2, 6 2 12 আর 2 এ 14, 144, 2 ঘর আগে ছিল, তাহলে 1.44 জি এত ক্যাল। তুমি এখানেই ছাড়তে পারো, আর যদি মন চায় যে জি এর মান বসাবা, বসাও 9.8 বা তোমার যেটি করতে মন চায়, বাট যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই, তো আমি আর আগাবো না, আমি এই জায়গা থেকে ছেড়ে দিব, শেষ, ফুল মার্কসই পাবা, কোনো সমস্যা হবে না, কিন্তু কনভার্সনটা একটু খেয়াল রাখতে হবে, তাহলেই হবে। তাপ ধারণ ক্ষমতার একক কি হবে, তাপ ধারণ ক্ষমতা মানে সি, মানে হচ্ছে এমএস সমান সমান ডিকিউ বাই ডিটি। তাহলে উপরের শক্তি যে তাপমাত্রা, তাহলে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। ফুটন্ত পানি বাষ্পে পরিণত হচ্ছে, ফুটন্ত পানি বাষ্পে কনভার্ট হচ্ছে, তাহলে তখন পানির আপেক্ষিক তাপ কত হবে, এটা হয়ে যাবে অসীম। কিভাবে, আমরা জানি ডিকিউ সমান সমান এমএস ডেল থিটা, তাহলে এস সমান সমান ডিকিউ বাই এমডিটি। এখন তোমার যেহেতু ফুটন্ত পানি বাষ্পে পরিণত হচ্ছে, তার মানে কি একটা নির্দিষ্ট তাপমাত্রায় হচ্ছে 373 কেলভিনে,
তার তাপমাত্রা পরিবর্তন কত হবে? 0। তো সামথিং বাই 0 ইনফাইনাইট, তাই উত্তর এখানে অসীম। 5 গ্রাম ভরের একটা সীসার বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা এতটুকু বৃদ্ধি পায়। আমাকে এম দেওয়া আছে এবং আমাদেরকে ডেল্টা থিটার মানও কিন্তু দেওয়া আছে। এখন বলতেছে কোনোভাবে যদি তাপ নষ্ট না হয়, মানে সম্পূর্ণ শক্তিটাই কাজে লাগাবো, তাহলে বুলেটের বেগটা কত ছিল বের করে দাও। সীসার আপেক্ষিক তাপ তুমি জানো। তাহলে বুলেটে যা আছে তা হচ্ছে গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার কিসে রূপান্তরিত হবে? পুরাপুরি তাপ শক্তিতে, কারণ অন্য কোনো লস হবে না। যদি আমরা এখানে উভয় পক্ষ থেকে এম কে কাটাকাটি করে দেই, তাহলে 2 টাকে রূপান্তর করে দিই ওই পাশে, তাই 2s ডেল থিটা সমান সমান ভি স্কোয়ার, অথবা রুট করে দিলাম সমান সমান ভি। এখন মানগুলো বসাই দেই। 2 এর জায়গায় থাকলো 2, এখানে এস এর মান তোমার হচ্ছে 125, আর ডেল থিটার মান তোমাকে দেওয়া আছে 160। এই তো। তাহলে এটাকে আমরা মুখে করতে পারবো কিভাবে? 125 কে তুমি এখানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয়? 250। আর এখানে তোমার কত আছে? 160। 250 ইন্টু 160 হোল রুট। তাহলে আমরা যদি 25 কে রুট করি 5 পাবো, 16 কে রুট করলে আমরা 4 পাবো, আর 2টা শূন্যকে রুট করলে একটা শূন্য পাবো। তাহলে 4 5 20, 200। বুঝতে পারছি? আমার হয়তো লেখাটা একটু কেমন যেন লাগতেছে। আমি হচ্ছে 25, 16 আর শূন্যকে এভাবে গুণ করে জাস্ট ডিরেক্টলি বের করে আনছি। তাহলে 5 ইন্টু 4 ইন্টু হচ্ছে 10। তো তোমার হচ্ছে 4 5 20, আরটা তোমার হচ্ছে শূন্য 200। তাই অ্যান্সার তোমার হবে 200 মিটার পার সেকেন্ড। সিম্পল, অত ঘাপলাম না, জাস্ট একটু লেখাটা এরকম আর কি। তোমাকে এটা পরীক্ষা তাড়াতাড়ি এসবগুলো বুঝতে হবে, তুমি কখন কিভাবে অ্যাপ্রক্সিমেট করে আগাবা, সবই অভ্যাস, ঠিক হয়ে যাবে। 2 কিলোওয়াটের একটা বৈদ্যুতিক কেটলি 1 কেজি ভরের পানির তাপমাত্রা 30 থেকে 100 তে উন্নীত করে। তাহলে আমাকে এই কেটলি কি দেওয়া আছে? ক্ষমতা দেওয়া আছে। কতটুকু পানি তাও বলা আছে, এবং সে তাপমাত্রা পরিবর্তন কত করতে পারবে? 30 থেকে 100। তার তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 70 কেলভিন। এখন যদি পারিপার্শ্বিক কোন শক্তির অপচয় না হয়, তাহলে কেটলি থেকে পানিতে সঞ্চয়ের শক্তির পরিমাণ কত? শক্তি মানে কৃত কাজ কত, এটা বের করতে হচ্ছে। আর তাপমাত্রা বৃদ্ধিতে কত সময় লাগবে আমাকে সেটাও বের করতে বলতেছে। পানির আপেক্ষিক তাপ আমাকে দিয়ে দেওয়া আছে। তাই তুমি লজিক্যালি ভাবো তো যে ক্ষমতা কিভাবে বের করতে হবে। ক্ষমতা আসবে কৃত কাজকে সময় দ্বারা ভাগ করার মাধ্যমে। তাহলে এখন সমস্যা হইলো আমি কৃত কাজই বা কিভাবে বের করব, বা বাকি সবকিছু কিভাবে বের করতে পারবো। দেখো, কৃত কাজকে তো বের করা যাবে। এই কৃত কাজটা কি? পানির তাপমাত্রা ও 30 থেকে 100 তে উঠাচ্ছে ms ডেল থিটা ডিভাইড বাই টি। তাহলে যদি পক্ষান্তর করি, টি সমান সমান ms, m কত? 1 কেজি, পানির s 4200, ডেল থিটা 70, 30 থেকে 100 ভাগ করব ক্ষমতা দিয়ে 2 কিলোওয়াট মানে 2000 ওয়াট। তাহলে পক্ষান্তর করলে কিন্তু এখান থেকে আমরা টি এর মানটা পেতে পারি। তাহলে আসলে যে কাটাকাটি করি, এটা পাওয়া যাচ্ছে 00 00 ক্যান্সেল, 20 আর 42 এটাও কিন্তু করা যাবে কিভাবে? 2 এর একটা 0, 7 এর এটা যদি বাদ দিয়ে দাও, এবার তুমি 2 আর 42 আবার কেটে দাও 21। সো 21 আর 7, তাহলে 7 2 এর 14, 7 আর 1 এ 7। তাহলে আমাদের যে সময়টা লাগবে এটা তোমার হবে 147 এত সেকেন্ড। শেষ হয়ে গেল। তাহলে আমি কিন্তু বের করে ফেলছি এখান থেকে আমার কত সময় লাগবে। আচ্ছা, আরেকটা কাজ ছিল, পানিতে সঞ্চারিত শক্তির পরিমাণটা বের করো। মানে আমাদের এখানে এই টি দিয়ে ভাগটা না দিয়েও কিন্তু চাইলে অঙ্কটা করতে পারতাম, শুধু আমাকে ms ডেল থিটা এইটাও তো বের করতে হবে। তাই কাজ করি, পাশে আবার লিখে দিচ্ছি। তাহলে এখানে কৃত কাজ বা কিউ সমান সমান ms ডেল থিটা। এম তোমার হচ্ছে কত? 1 কেজি, লেখার দরকারই নেই। 4200 ইন্টু তোমার হচ্ছে তাপমাত্রার পার্থক্য, ওই যে 70। তাহলে গুণ করে দিই আমরা, 7 2 এর 14 4, হায় থাকে 1, 4 7 28, আর 1 এ হচ্ছে 29, আর 1 2 3, 1 2 3। তাহলে এটা হচ্ছে আমাদের শক্তি 2,94,000 এত জুল। তো এটা হচ্ছে আমাদের যে পরিমাণের শক্তি আমরা দিলাম। আর যদি আমরা সময় বের করতে চাই, তাহলে ক্ষমতা দিয়ে ভাগ দিয়ে দিলাম, হয়ে গেল কি পরিমাণের সময়। বুঝতে পারছো? সো এর সাথে বেসিক ম্যাথ 2 লাইনে হয়ে গেল। আচ্ছা, আরে এক্সট্রা ক্লু দিয়ে দেই যে যদি যদি
পরীক্ষায় তোমাকে লস দেয়া থাকতো, যদি লস বলা থাকে হচ্ছে এক্সট্রা, তখন আমরা কি করব, তখন আমাদের যে ক্ষমতা যে 2 কিলোওয়াট বলছে এটা কিন্তু ইউজ করতে পারবো না, আমাকে বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে, যে নতুন ক্ষমতা পি প্রাইম এটা হবে যেই ক্ষমতা বলছে মাইনাস যতটুকু লস হয়ে যাচ্ছে। যেমন ধরো যদি প্রশ্নে বলা থাকতো যে পরিবেশে ও প্রতি সেকেন্ডে 500 জুল ছেড়ে দেয়, লিখে দিচ্ছি প্রতি সেকেন্ড এ 500 জুল লস হয়। লস হয় মানে কি, তুমি পরিবেশে ছেড়ে দাও, যে কোনো এরকম ক্লু দেওয়া থাকতো, তখন আমাদেরকে এই 500 জুলটাকে আবার কনভার্ট করে নেওয়া লাগতো। প্রতি সেকেন্ডে মানে কি, এটা অ্যাকচুয়ালি তোমার ওয়াটকেই বুঝাচ্ছে। তাহলে 2 কিলো ওয়াট থেকে 0.5 ওয়াট আমাকে বাদ দিতে হবে। এখন 2 কিলো ওয়াট তো ভাই এখানে আবার এককে সমস্যা আছে, তাহলে 2 কিলো মানে তোমার হচ্ছে 2000 ওয়াট, আর বাদ দিব কত, একটু বাড়াই দিই, প্রতি সেকেন্ডে 1500 জুল করে তার চলে যাচ্ছে, তাহলে 1500 ওয়াট করে তার বাদ যাচ্ছে। যে বিয়োগটা করে দেই, তাহলে 2000 ওয়াট থেকে যদি আমরা 1500 ওয়াটকে বাদ দিয়ে দেই, তাহলে পড়ে থাকবে 500 ওয়াট। তার মানে এই যে লসটাকে বাদ দিলেই ইফেক্টটা পাওয়া যাবে, ঠিক আছে, একটু বাড়াই নিলাম, তার মানে এখানে লস অনেক বেশি, ও 2 কিলোওয়াট বা 2000 দেওয়ার কথা, বাট ও লসই হয়ে যাচ্ছে আবার তার মধ্যে 1500 ওয়াট, বাদ থাকলো 500 ওয়াট, তাহলে ও ওইটা দিয়ে আমাকে এখন যা করা করে দিবে। সো ওইটাকে ধরি আমরা যদি এখানে বসাই দিই পি এর ভিতরে, তাহলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম বরফে প্রতি সেকেন্ডে 10 জুল তাপ প্রদান করা হলে কতক্ষণ পরে সম্পূর্ণ বরফটা বাষ্পীভূত হবে। আবারও গ্যাঞ্জাম এই জায়গাতেই, যে বরফ যদি বাষ্পীভূত হইতেই হয়, তাহলে আগে তো তোমাকে এই 0 ডিগ্রি বরফকে গলায় 0 ডিগ্রির পানি বানাইতে হবে, এই 0 পানিকে আরো গরম করে 100 ডিগ্রির পানি বানাইতে হবে, তারপরে যে এই 100 ডিগ্রির পানি 100 ডিগ্রির জলীয় বাষ্পে কনভার্ট হবে। স্টেপ কিন্তু একটা না, স্টেপ কিন্তু অনেকগুলা। তার মানে এখানে বের করতে চাই টোটাল আমাদের ডিকিউটা কি, মানে টোটাল কতগুলো শক্তি লাগলো। 0 আইস যখন 0 ওয়াটার হবে তখন শক্তি লাগবে mLf, যখন 0 ওয়াটার 100 ওয়াটার হবে তখন শক্তি লাগবে ms ডেল থিটা, এবং ফাইনালি যখন 100 পানি 100 জলীয় বাষ্প হবে তখন তোমার সূত্র হবে mLv। সব কেন যোগ করতেছি, কারণ আমি তো তাপ শক্তি গ্রহণ করেই যাচ্ছি, এই জন্য এমটা কমন নিতে পারি। এমটা কত, 1 গ্রাম, 1 গ্রাম মানে 1/1000, এলএফ কত 3,36,000 যোগ এস কত, এস তোমার হচ্ছে 4200 ইন্টু ডেল থিটা 0 থেকে 100 মানে বেসিক্যালি 100, প্লাস এখন যাব এলভির ক্ষেত্রে 22,68,000। তাই তুমি যখন 1000 দিয়ে ভাগ দিয়ে দাও, 3টা শূন্য বাদ গেল, এখান থেকে 336 যোগ এখান থেকে 1 2 3 যে বাদ যায় 420 420 প্লাস এখানে 3 শূন্য বাদ যায়, তাহলে 2268, ঠিক আছে। তাহলে এবার কিন্তু অঙ্কটাকে অন্তত একটু মুখে মুখে করার মতো অবস্থা আছে, বাট স্টিল আমরা এখন মুখে না করে জাস্ট দিকে যোগ করে দিচ্ছি, কারণ এটা আমরা পারবো, এটা যোগ বিয়োগ করা কোনো সমস্যা না। তো করলে পাবো 3024, 3024, তাহলে এত জুল আমার তাপ শক্তি লাগবে। এখন কি চাইছি, আমি তোমার কাছে এইটা চাইনি, আমি তোকে জিজ্ঞেস করছি কত সময় লাগবে এই ঘটনা ঘটাতে। তাই সময়টা বের করব কি দিয়ে, আমাদের টোটাল লাগবে 3024 এত জুল শক্তি, আর তুমি প্রতি সেকেন্ডে পাবা 10 জুল করে। তো যখন আমরাকে 10 দিয়ে ডিভাইড করে দেই, তার টোটাল লাগবে 302.4 সেকেন্ড। এত সেকেন্ড ধরে আমি তোমাকে 10 জুল 10 জুল করে দিতেই থাকি, তখন এত সেকেন্ড পরে যে আমাদের এই বরফটা টোটাল বাষ্পে পরিণত হবে। কটা বুঝতে পারছি? একদম সিম্পল অঙ্ক, সুন্দর, বাট কাটাকাটি করতে 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 ইজিলি বের করে ফেলা যায়। ওকে ফাইন। তাপ পরিবহন প্রক্রিয়ায় যেখানে কণার প্রকৃত স্থানান্তরের সাথে তাপ স্থানান্তরিত হয় তাই কি নাম বলে? এখানে দেখো কণার কিন্তু স্থানান্তর হচ্ছে, মানে মুভমেন্ট হচ্ছে, এরকমকে আমরা পরিচলন বলি, মানে যখন ও নিজেই
মুভ করে সরে যায়। তাই দেখো আজকের ক্লাসে আমরা যে এতক্ষণ ধরে ম্যাথগুলো সলভ করলাম, হোপফুলি এটা বুঝে যাওয়ার কথা যে তোমার মেইন সমস্যা হচ্ছে এনট্রপির পরিবর্তনের ম্যাথগুলাই। সুন্দর সুন্দর মান দিলে অঙ্ক করা যায়, যেমন যে এরকম সুন্দর সুন্দর মান দিলে তেমন কোনো সমস্যা নাই, বাট উড়াধুরা মান দিলে লন্ঠন চলে আসলে কিন্তু আর করা যায় না। এবং এই জন্য সাধারণত টিচাররা রিসেন্ট টাইমে এই এনট্রপির লন টাইপের ম্যাথ গুলা বাদ রাখছে, মানে তাপমাত্রা পরিবর্তনকে ওনারা এনকাউন্টার এখানে করতেছেন না। আশা করি আমরা যা কিছু এগুলো পড়াইছি তোমরা মোটামুটি বুঝতে পারছো, এখন বাসায় প্র্যাকটিস করলেই আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমাদের ক্লাস আজকে আমরা এখানে আজকে শেষ করতে পারি। রিকোয়েস্ট একটাই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক খুব ভালো করে দেখবা, বারবার সলভ করবা, দেখবা তোমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, বিদায়।